দেখেন, এই যে একটা রিডিং এখানে আছে, ঠিক না? এখন সাপোজ আপনাকে যদি আমি এই প্যারাগ্রাফ এটা পড়তে দেই, এখানে আপনি কয়টা ওয়ার্ড আছে একটু যাচাই করেন যে আপনি জানেন না কয়টা ওয়ার্ডস আছে এখানে, যেটার অর্থ আপনি জানেন না। একটু একটু প্র্যাকটিক্যালি চলে আসেন, একটু কথা বলেন, হ্যাঁ। একটু পড়ে দেখেন যে এখানে কয়টা ওয়ার্ড আছে যেটা আপনি জানেন না, বা একটা সেন্টেন্স আছে যেটার অর্থ আপনি একদম বুঝেন না। যে কারণ ভোকাব যদি আপনি না জানেন তাহলে তো অর্থ বুঝবেন না যে কি বলছে। একটু নিজে যাচাই করে দেখেন তো। আপনাদের যাদের ভয় রিডিং নিয়ে, ইনশাল্লাহ এই কথাগুলা শুনলে ভয় থেকে অন্তত মানে বের হয়ে আসতে পারবেন। আর ভয় পাইলে আপনি কখনোই প্রিপারেশন নিতে পারবেন না, আপনার ল্যাকিংস থাকবেই। বলেন এখানে কয়টা ওয়ার্ড আছে, যে এক একজন বলেন যে কার কয়টা ওয়ার্ড, শব্দ, শব্দার্থ আপনি জানেন না। এখানে আনুমানিক এখানে প্রায় 60 থেকে 70টা ওয়ার্ডস আছে। এর এর মধ্যে এরকম আছে যে 30 বা 40 ওয়ার্ডস আপনি জানেন না? আরো আছে? কথা বলেন। কেউ, সবাই চুপ করে আছেন কেন? একজন কথা বলেন যে এটা আছে 30-40% বা 50% আপনি জানেন না। না ভাইয়া। এখন আপনাদের কারোই নাই, কিন্তু আপনার সর্বোচ্চ একটা দুইটা পাঁচটা ওয়ার্ডস হবে আপনি জানেন না, অপরিচিত আছে, ঠিক না? বাকি কিন্তু সবই জানেন। এরপর আপনি এখান থেকে যদি আমি প্রশ্ন বের করতে বলি আপনি পারবেন না, কারণ আপনি আসল রিডিং এ ওদের গেমটাই আপনি বুঝেন না, এটাই হচ্ছে প্রবলেম। বুঝতে পারছেন? আপনি ওয়ার্ড, আপনি যেই প্যাসেজে যান না কেন, প্যাসেজ কখনো অনেক হার্ড দেয় না। একটা জিনিস মনে রাখবেন, এই ওয়ার্ডস গুলা দিয়েই আপনাকে কিন্তু প্যাসেজ তৈরি করা হয়, আমরা সচরাচর যেগুলো ইউজ করি সেগুলাই থাকে। এরপরে আমরা পারি না, এটার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা জানি না যে কিভাবে আনসার, পুরা কোশ্চেন সাজায় এবং আমাদের কিভাবে আনসার বের করতে হবে। এটাই হচ্ছে গেম। বুঝতে পারছেন? তো এটার জন্য আমাদের কি করতে হবে আগে? আমাদের বুঝতে হবে রিডিং আসলে কি। আপনি পড়ে, ওদের রিডিং মূলত কোশ্চেনটা করে হচ্ছে প্যারাফ্রেজিং করে, হ্যাঁ। ধরুন একটা কথা আপনি কোশ্চেনে পাইলেন আমি ভালো আছি, ওরা বলবে যে আমি খারাপ নাই, তার মানে তো আপনি ভালোই আছেন। তো ওরা আপনাকে বোঝাবে ভিন্ন ভাবে, ভিন্ন শব্দ দিয়ে প্যারাফ্রেজ করে, মানে ওই মিনিংটা সেম থাকবে যেটা বুঝাইতে যাচ্ছে, কিন্তু ওরা বলবে ভিন্ন ভাবে। বুঝতে পারছেন? তো এই ভিন্ন ভাবে বলার কারণে আমরা আসলে ধরতে পারি না যে আনসার কোনটা হবে। কিন্তু রিডিং পরে কিন্তু আমরা বুঝি যে কোনটা। এই পুরা সেন্টেন্স যদি পড়েন, প্রত্যেকটা যদি পড়েন, এখানে লাইন যা আছে সবগুলাই কিন্তু আপনি পারবেন, কিন্তু আপনি উত্তর বের করতে পারবেন না, কারণ আপনি প্যারাফ্রেজিংটা বুঝেন না। তো এই জন্য রিডিং এ আমরা যখনই আইএলটিএস ক্যান্ডিডেট, যখন নতুন ব্যাচ শুরু হয়, আপনাদের এখানে মেম্বার্স খুবই কম জয়েন হয়েছে, হয়তো আমি জানি না কেন। আহ হয়তো 9টার সময় ক্লাস দেওয়ার কারণে। আমি আসলে ঢাকায়ও নাই, যার কারণে পরেও ক্লাস নিতে পারবো না, আবার আগেও নিতে পারতেছি না। সো রিডিং এর ভয় উঠানোর জন্য আপনাদের প্যারাফ্রেজিংটা বুঝতে হবে। আর আমরা নতুন ব্যাচ যখন শুরু হয় প্যারাফ্রেজিংটা বুঝাই। প্যারাফ্রেজিং বুঝলে আপনার কয়টা দিকে কাজে দিবে, আপনি যখন রাইটিং করবেন, লিখবেন, ওইখানেও আপনার অনেক প্যারাফ্রেজিং করে অনেক বড় বড় সেন্টেন্স লিখতে হয়, সেটাও আপনি লিখতে পারবেন। আপনি যখন স্পিকিং করবেন, আপনাকে সোজা যদি প্রশ্ন করে, ধরেন আপনাকে প্রশ্ন করলো যে হোয়াট ইজ হোয়ার ডু ইউ লিভ, আপনি এক কথায় উত্তর বললেন। আপনাকে প্রশ্ন করলো যে হোয়ার আর ইউ ফ্রম, আপনি বললেন আই এম ফ্রম হোম, উত্তর হবে না আপনাকে। ইউ ওন্ট গেট ইউর ডিজায়ার স্কোর। আপনাকে প্যারাফ্রেজ করে আরো বাড়ায় বাড়ায় বলতে হয়, হ্যাঁ। আইএলটিএস জিনিসটাই এরকম, তারা পরীক্ষা করতেছে আপনি কথা বলতে পারেন কিনা, তারা পরীক্ষা করতেছে আপনি রিডিং পড়ে যে কোশ্চেন করা হয়েছে ওটা বের করতে পারতেছেন কিনা। এটাই আপনার এক্সাম। আপনি ট্রিক্স টিপস শিখে কখনো এগুলা ভালো করতে পারবেন না। সো রিডিং কমপ্লিট করার আগে আমি আমার আমার সিম্পল একটা গল্প আছে, খুবই সিম্পল, বাট এটা যদি আপনি একবার নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন অবশ্যই আপনি রিডিং বুঝবেন। গল্পটা হচ্ছে, আপনাদের যদি বলা হয় যে একটা রুগীকে এমন একটা রুমে নেওয়া হয়েছে যেখানে রুগী এবং ডক্টর আর নার্স ব্যতীত অন্য কোনো লোক বা রুগীর সাথে কোনো লোক অ্যালাউড না, এবং চিকিৎসার সকল উন্নত সরঞ্জাম ওই রুমে উপস্থিত আছে। এটা যদি আপনি ধরেন আপনাকে প্যারাগ্রাফে পাইলেন আপনি, সো আপনার মাথায় কি আসবে তখন? যে
রুমটা কি আসলে, রুগীকে যেখানে নেওয়া হয়েছে ওই রুমটা কি, কোন রুম বলেন তো, কোন রুম হইতে পারে? অপারেশন অপারেশন থিয়েটার। থিয়েটার অথবা আইসিইউ, সিসিইউ, এরকমই তো হবে। সো সেম এরকমই রিডিং এ আপনাকে কখনো এই যে দেখেন, এই যে কোশ্চেনটা দেখেন, এই যে স্টেটমেন্ট দিছে যেগুলা, হ্যাঁ এখানে লিস্ট অফ হেডিংস এর, পুরা এই যে এখানে যে কথাটা বলছে যে কনসিডারিং ইকোলজিক্যাল কস্ট, মডিফিকেশন টু দ্য ডিজাইন অফ দ্য স্নো গান অ্যান্ড নিড ফর ডিফারেন্ট ভ্যারাইটিস অফ স্নো, লোকাল লোকাল কনসার্ন ওভার এনভায়রনমেন্টাল ইস্যুস, ওরা কিন্তু এই কথাগুলা, এই যে এ প্রবলেম অ্যান্ড এ সলিউশন, ওরা কিন্তু কখনো যে আপনি প্যারাগ্রাফে বলবে না যে দিস ইজ এ প্রবলেম অ্যান্ড দিস ইজ দ্য সলিউশন, এরকম বলবে না। বা কখনো ডিরেক্ট বলবে না যে আপনি বুঝবেন যে এটা প্রবলেম এটা সলিউশন, ওরা ওইটাকে বুঝাবে। ওরা যেমন এই যে অপারেশন থিয়েটার গল্পটা বললাম, অপারেশন থিয়েটার কিন্তু উচ্চারণ করবে না, ওরা অপারেশন থিয়েটারটা কি ওইটাকে এক্সপ্লেইন করবে। বুঝতে পারছেন? আমাদের অনেক সময় এরকম হয় না যে আমরা একটা মানুষের নাম ভুলে যাই, ধরেন আপনার একটা ফ্রেন্ডকে অন্য একটা ফ্রেন্ড সম্পর্কে বলবেন, আপনি নাম ভুলে গেছেন, তখন আপনি কি করবেন? আপনি বলেন না যে লম্বা করে বা দাড়ি আছে, অথবা চিকন, কালো, ফর্সা, এই নাক লম্বা বা বুচা, এরকম করে অনেক ভাবে আপনি ডিসক্রাইব করার ট্রাই করেন যেন সে তাকে রিমেম্বার করতে পারে যে ওই ব্যক্তিটা কে। সেম এখানে এই যে প্রবলেম এন্ড সলিউশন, ওরা কিন্তু প্রবলেম এন্ড সলিউশন বলবে না, ওরা প্রবলেম জিনিসটা কোন একটা প্রবলেম এখানে উপস্থাপন করবে এবং তার একটা সলিউশন উপস্থাপন করবে। তো ওইটা দেখে আপনার বুঝতে হবে যে ওরা আসলে দে আর টকিং অ্যাবাউট দিস স্টেটমেন্ট, স্টেটমেন্ট নাম্বার 5, এ প্রবলেম এন্ড এ সলিউশন। ওরা ডিরেক্ট কখনো এটা আলোচনা করবে না। আপনারা যারা এখানে যে কিওয়ার্ডস ধরে খুঁজেন যে কি বলছে, এটা নিয়ে কই আছে, সিনোনিম কই আছে, আসলে এরকম থাকে না। ওরা আপনাকে বুঝায়, এক্সপ্লেইন করে, আপনার এক্সপ্লেনেশন দেখে হচ্ছে বুঝতে হবে যে ওরা আসলে কোনটা নিয়ে কথা বলতেছে। আপনাদের আর একটা গল্প বলি, বাংলাদেশে একটা শো হয় হোয়াট এ শো, ওই রাফসানের, ওইখানে পিছনে একটা স্ক্রিন থাকে, স্ক্রিনে একজন, যে কোনো একজনের ব্যক্তির ছবি পিকচার দেখানো হয়, সামনে দুই তিনজন গেস্ট থাকে এবং তার সামনে হচ্ছে অডিয়েন্স থাকে। অডিয়েন্সদের, এখানে যারা গেস্ট থাকেন তারা কি করে, সামনের দিকে তাকানো থাকে, পিছনে পিকচার তারা দেখে না। এই অডিয়েন্সদের হচ্ছে দায়িত্ব পিছনে যে ব্যক্তিটা আছে তাকে এই গেস্টদের কাছে ডিসক্রাইব করা, যেন গেস্টরা তাদের পিকচার না দেখেই এই অডিয়েন্সের কথা শুনে বুঝতে পারে যে তারা আসলে কার কথা বলতেছে। বুঝতে পারছেন? এখানেও সেম ওই একই গেম হয়। আপনাকে এই যে যে এটা আছে, এটা হচ্ছে ধরেন এই ডিসপ্লের ওই ব্যক্তিটা, এই যে স্টেটমেন্টটা আছে না, এটা ডিসপ্লের ব্যক্তিটা। এখন এই অডিয়েন্স হচ্ছে আপনার এই প্যারাগ্রাফ, এই যে যে লেখাগুলো না, এগুলা ধরেন একজন ব্যক্তি এগুলো আপনাকে বুঝাচ্ছে। এখন আপনি কতটুকু ইন্টেলিজেন্ট এটাই বিষয়। এই যে আপনি গেস্টের আসনে বসে আছেন, আপনার এর এক্সপ্লেনেশন শুনে বুঝতে হবে যে তারা আসলে কার কথা বলতেছে। এখন ধরেন ডিপ জলের কথা যদি বলে সানডে মানডে ক্লোজ করে দিব, তখন কিন্তু আপনি সহজে বুঝে যাবেন যে এরা ডিপ জলের কথা বলতেছে, ঠিক না? বা দুষ্টু কোকিলের গান বললেই আপনি সাকিব খান বলে দিবেন সহজে, যে পিছনে সাকিব খান আছে বা ওর পিকচার। সেম এরকম ওরা এখানে আসলে প্যারাগ্রাফে বোঝায় যে কোন স্টেটমেন্ট নিয়ে কথা বলতেছে। এখন আমরা কি করি, আমরা তো ওই ওয়েতে যাই না, আমরা তো শুধু সবসময় টিপস খুঁজি, ট্রিক্স খুঁজি যে কোথায় কি হইলে এই প্রথম 3 লাইন শেষের 3 লাইন, হাউএভার, দেখেন হাউএভার বাট এগুলা ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ গেট অল দ্য আনসার ফ্রম দ্যাট ওয়ার্ডস। ওইখান থেকে আপনি পাবেন এরকম কথা না, ওরা ওইটাই মিলায়, যেটাই মিলে ওইটা দিয়েই হচ্ছে ভিডিও মেক করে, এবং আপনারা ওইটার লোভে পড়ে যান যে তাও তো সহজ। আসলে আইএলটিএস তো কঠিন না, সহজই। তা আমরা আমাদের কাছে ওই যে উপস্থাপন করে ফেলছে যে অনেক কঠিন। আপনি যদি মোটামুটি রিডিং পড়ে বুঝেন যে এই যে রিডিং পড়বেন এটা, যদি বুঝেন যে কি বলতেছে, আপনি মোটামুটি কথা বলতে পারেন বা একজন কথা বললে আপনি বুঝতে পারেন, তার মানে আপনি আইএলটিএস পড়ার জন্য আপনার যোগ্যতা আছে, আপনি আইএলটিএস দিতে পারবেন। বুঝতে পারছেন? এখন আপনি যদি একদম এই সেন্টেন্স পড়ে কিছুই বুঝেন না, বা আপনি একটা সেন্টেন্স আই ট্রাইস লিখতে পারেন না, তার মানে আপনার আগে ইংলিশ শিখতে হবে। ইউ আর নট রেডি ফর আইএলটিএস এক্সাম, or you are not ready to take IELTS প্রিপারেশন। আপনাকে আগে ইংলিশ গ্রামার শিখে আসতে হবে, হ্যাঁ। সো এই হচ্ছে দুইটা স্টেপ। তো আমরা ভুলভাবে হচ্ছে প্রিপারেশন নেই, যার কারণে আমরা আমরা হচ্ছে ধরাটা খাই। বুঝতে পারছেন? এখানে অনেক আছেন এখানে যারা মোটামুটি কোর্সে, কারা কখন এসে ভর্তি হয় জানেন? অলরেডি 2-3 মাস পরে নিজে পরে কিছুই বুঝে না বা হচ্ছে না, তখন এসে হচ্ছে কোচিং গুলাতে যায়। এটা একদিকে ভালো, একদিকে খারাপ। কারণ আপনার নিজের তো আগে সবকিছু বুঝতে হবে যে আপনি কি করতে যাচ্ছেন, কি পড়বেন, কোন কোন সেকশনে
কোন মডিউলে কোন কোন সেকশন গুলা থাকে, কোনগুলা বেশি বারবার আসে, কোনগুলা খুব কমন, কোনগুলা কম পড়লে হয়, এবং কোনগুলা আগে পড়লে আপনার অন্যগুলা সহজ হয়ে যাবে, এটা আপনি জানেন না। আপনি কি করেন, আপনি কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করেন, যখন একটা সলভ করেন 1 থেকে 40 পর্যন্ত চলে যান লাভ দিয়ে। যান কিনা বলেন, কথা বলতে হবে। সো এখানে হচ্ছে আপনি প্রথম মিস্টেক করেন, হ্যাঁ, যে 1 থেকে 40 পর্যন্ত আপনি চলে যান সলভ করতে করতে, পরে যায় দেখেন যে 18টা 15টা 20টা হয়, কারণ আপনি 3-4 ঘন্টা বসে একটা প্যাসেজ কমপ্লিট করেন, ঠিক না? সো এটা করলে তো হবে না, আপনাকে যে কোনো একটা সেকশনে আগে এক্সপার্ট হইতে হবে, এবং কোন সেকশন গুলা সব থেকে কমন আসে, এবং কোন সেকশন গুলা পড়লে আপনার প্যারাফ্রেজিং আন্ডারস্ট্যান্ডেবল হবে, আপনি ওই স্কিলটা ডেভেলপ হবে। আপনি যখন সো এটা আপনারা জানেন না, আমরা ওই হিসেবে কাজ করি। আপনি যখন আহ একটা মিনিট, একটা মিনিট একটু। তো আমরা যেটা বলতেছিলাম, আপনারা আসলে জানেন না যে আপনি কোনটা দিয়ে প্রিপারেশন নেবেন বা কোনটা পড়লে আপনার এই প্যারাফ্রেজিংটা ভালো হবে, এটা আপনি জানেন না। তো এই জন্য হচ্ছে আপনার আমাদের এখানে ক্লাস করা উচিত এই একটা কারণে। আমাদের এখানে কোনো টিপস ট্রিক্স আমরা কোনো কিছুই শিখাই না, ঠিক আছে? আপনাকে এক্সাক্ট আইএলটিএস কি, কিভাবে প্রিপারেশন নিবেন, সেটাই শেখানো হয়। এখন আসি, প্রায় তো যাবো, তার আগে আসি, এই যে লিস্ট অফ হেডিংস এন্ড প্যারাগ্রাফ ম্যাচিং, দুইটা জিনিসই হচ্ছে এক। লিস্ট অফ হেডিংস আর প্যারাগ্রাফ ম্যাচিং একইভাবে আনসার বের করতে হয়। শুধু এখানে বলে দিচ্ছে যে কোন প্যারাগ্রাফটা আপনি পড়বেন, এই যে ডিরেক্ট বলে দিচ্ছে যে প্যারাগ্রাফ ইতে কি হবে, ডিতে কি হবে, সিতে কি হবে, এফ এ জিতে কি হবে। কিন্তু প্যারাগ্রাফ ম্যাচিং ওইটা বলে না, ওইটা আপনার খুঁজে বের করতে হয়। এই দুইটা হচ্ছে আপনাকে ফার্স্ট আগে শুরু করতে হবে। কেন শুরু করতে হবে? আপনি যখন এটা একটা পুরা প্যারাগ্রাফ পড়ে হচ্ছে আপনার আনসারটা বুঝতে হয়, হ্যাঁ, সাপোজ এই এ নাম্বার প্যারাগ্রাফটা পুরাটা পড়ে আপনি বুঝবেন, অথবা এটা এমনও হইতে পারে যে একটা লাইনেও আপনি পেয়ে যাবেন যখন একটু এক্সপার্ট হবেন, তখন আপনার পুরো পড়তে হবে না, অথবা একবার রিডিং পড়ে যাবেন, আপনি এর মধ্যে বুঝে যাবেন যে তারা আসলে কি নিয়ে আলোচনা করতেছে। আর একটা বিষয় হচ্ছে আমরা কি করি, আমরা এই এক্সাক্ট স্টেটমেন্টটা খুঁজি সবসময়, যেটা পুরাটা বলছে কিনা। আইএলটিএস এ কখনো প্যারাগ্রাফ ম্যাচিং বা অনেক সেকশন আছে, এটা আস্তে আস্তে ধীরে ধীরে জানবেন যে কোনগুলাতে আপনার পুরাটা নিয়ে কথা বলে না। এটা গ্যাপ ফিল না, যে আপনি একদম এক্সাক্ট ওয়ার্ডটা ওইখানে পাবেন। এটা প্যারাগ্রাফ ম্যাচিং, ওরা মূল কথাটা নিয়ে আলোচনা করবে, এবং ওইটাকে যদি ওরা এমনও হতে পারে যে 60% আলোচনা করছে, 70% করছে, 100%ও করে, তো আপনার দেখবেন যে অন্যগুলোর সাথে মিলবে না, তখন আপনার সঠিক উত্তর ওইটাই হবে। কিন্তু আমাদের আমরা মেন্টালি ধরে নেই যে এই পুরাটা কথা তো নাই। তো পুরা কথা থাকে না, ওরা এটাই আপনার, এটাই তো পরীক্ষা হচ্ছে যে আপনি বুঝেন কিনা। অনেকে আছে না যে অনেকে ইঙ্গিত মেরে কথা বলে, ওটা আপনি অনেকে যারা বোকা শোকা মানুষ তারা ধরতে পারে না, বা চালাক, তারা কিন্তু ধরে ফেলে যে ও আমাকে অপমান করে কথা বলছে। বিষয়টা হচ্ছে এরকম। সো আপনি যখন প্যারাগ্রাফ ম্যাচিং অ্যান্ড লিস্ট অফ হেডিংসটা পড়বেন, তখন আপনি এই পুরা প্যারাগ্রাফের মূল বিষয়টা কি সেটা আপনি ধরতে পারবেন। আর এই ধরাটা মানে হচ্ছে আপনি এদের প্যারাফ্রেজিংটা ধরতে পারেন। আর যখন প্যারাফ্রেজিং ধরতে পারেন, আপনি যখন লিস্ট অফ হেডিংস, প্যারাগ্রাফ ম্যাচিং ভালো হবেন, তখন আপনার কাছে ট্রু ফলস নট গিভেন হয়ে যাবে সহজ, তখন আপনার কাছে এমসিকিউ হয়ে যাবে সহজ, তখন আপনার কাছে গ্যাপ ফিল হয়ে যাবে সহজ। আর বাকি নেম ম্যাচিং বলেন অন্যগুলো আপনারা পড়তে হবে না, আপনার কোন টিচার কাছে পড়তে হবে না, তখন আপনি নিজে প্র্যাকটিস করলেই নিজেই বের করতে পারবেন। কারণ ততদিনে আপনি এই গেমটা বুঝে যাবেন যে ওরা আসলে কিভাবে আনসার সাজায়, কিভাবে আমি খুঁজে বের করব, এই জিনিসটা ততদিনে আপনার বোঝা হয়ে যাবে। বুঝতে পারছেন? সো এই হচ্ছে সিস্টেম। এখন আমরা এই সিস্টেমের বাইরে গিয়ে হচ্ছে প্রিপারেশন নেই, যার কারণে আমাদের প্রিপারেশন হয় না, আমাদের অনেক দিন চলে যায়, আমরা রেডি হই না। এই একটাই কারণ। আর সবাইকে আপনাদের নিজের বুদ্ধি কাজে লাগাবেন যেখানেই কোর্স করেন, দেখেন কখনো কেউ গ্যারান্টি দিতে পারে না, আপনি আমার এখানে পড়লেই কি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো? পরীক্ষায় অনেক কারণে পরীক্ষা খারাপ হয়, আপনি অনেক মেধাবী স্টুডেন্ট আছে, ইংলিশ অনেক ভালো, এরপরে পরীক্ষা খারাপ দিয়ে আসে, কারণ সে ওই পরীক্ষার ওই টাইমটা সে হ্যান্ডেল করতে পারে না, মাথায় অনেক প্রেশার থাকে,
একটা একটু খারাপ হইলে পরেরটা নিয়ে মানে ওইটা নিয়ে এত ঘাটাঘাটি করে যে বাকিগুলা পারতো সে ওইটা ধরতে পারে না, পরীক্ষার আগে অসুস্থ হয়ে যায়। বিভিন্ন কারণে মানুষের হচ্ছে ভালো পারা সত্ত্বেও, ইংলিশে ভালো হওয়া সত্ত্বেও তারা ভালো রেজাল্ট করতে পারে না। তো আপনাকে আমি কিভাবে গ্যারান্টি দিব বলেন, এটা কখনো সম্ভব? আপনাকে আমি বলতে পারবো যে আপনি 7 পাবেন, 6.5 পাবেন? কখনোই সম্ভব না। আমি আপনাকে রাস্তা দেখাই দিচ্ছি, দেন এটা আপনার উপরে যে আপনি কি করবেন কি করবেন না। বুঝতে পারছেন? তো নিজেরা যখন যেখানেই ক্লাস করেন আর টিপস ট্রিক্স কখনোই দেখেন না, এটা আপনার মাইন্ড নিয়ে গেম খেলা হয়। চলেন আমরা একটু পড়ায় যাই, দেখেন তাহলে বুঝতে পারবেন যে ট্রিক্স আসলে লাগে না, আপনি এমনিই পারবেন যদি একটু একটু মাথা খাটায় পড়েন। এগুলা তখন আপনার টিপস ট্রিক্স ছাড়াই আপনি ধরতে পারবেন। এখন আমরা লিস্ট অফ হেডিংস এন্ড প্যারাগ্রাফ ম্যাচিং এ আমরা শুরুর দিকে করব। এটা কেন করব সেটা আমি একটু আগে এক্সপ্লেন করছি, why we have to solve this two, paragraph matching and list of headings, because you have to be expert in paraphrasing, right? তো দেখেন আমাদের এখানে বলে দিচ্ছে, আগেও হয়তো ছিল, এটা পিডিএফ তো মুছে গেছে। সো প্যারাগ্রাফ সি তে কি, ডি তে কি, ই এফ জি তে কি আছে। এখন প্যারাগ্রাফ ম্যাচিং এর বেলায় আমরা এগুলা আগে শাব্দিক অর্থ না, এটা আসলে কি ধরনের আলোচনা প্যারাগ্রাফে থাকতে পারে ওইটা আগে আপনাকে এলিমেন্ট করতে হবে, অনুমান করতে হবে। হ্যাঁ, যেমন কনসিডারিং ইকোলজিক্যাল কস্ট। এখন ইকোলজিক্যাল কস্ট বলতে কি, আমাদের ইকোলজিতে যা আছে এগুলো একটা কস্টের ব্যাপার নিয়ে। কস্ট বলতে দামাদামি না, ধরনের ইকোলজিতে ক্ষতি হচ্ছে এরকম বিষয় নিয়ে আলোচনা করবে। সেটা আমরা প্যারাগ্রাফ ম্যাচিং যখন করব তখন করব, বাট লিস্ট অফ হেডিংস এ যেহেতু এটা আছে আমরা জাস্ট ক্রস ম্যাচিং করবো যে কোনটার সাথে মিলে। আমরা ডিরেক্ট প্যারাগ্রাফ সি তে চলে যাব, আমাদের এগুলো পড়তে হবে না, কারণ এখানে এক্সট্রা দেয়া থাকে। হ্যাঁ, কিন্তু প্যারাগ্রাফ ম্যাচিং এ যেগুলো স্টেটমেন্ট থাকে বেশি এক্সট্রা দেয়া থাকে না, সহজে পাওয়া যায়। সো আমরা একটু দেখি প্যারাগ্রাফ সি তে, তো আমরা এটা স্টেটমেন্ট পড়লাম না, আমরা প্যারাগ্রাফ সি তে ডিরেক্ট চলে যাব যে ওরা আসলে প্যারাগ্রাফ সি তে কি আছে। সো আমরা একটু আহ আমরা একটু প্যারাগ্রাফ সিটা পড়বো সবাই। হ্যাঁ, এখানে আমরা এরকম না যে টিচার শুধু আপনাকে মানে বলে বলে আনসার বলে দিয়ে যাবে, আপনি শুধু বসে বসে দেখবেন। এরকম করলে আপনি আপনার আইএলটিএস প্রিপারেশন নেওয়ারও দরকার নাই। আপনাকে বুঝতে হবে, আপনাকে পার্টিসিপেট করতে হবে এবং আপনাকে অন্যদের বুঝাই দিতে হবে। আপনি যখন একটা জিনিস নিজে বুঝে অন্যকে বুঝাই দেন, এটার মানে হচ্ছে আপনি এই জিনিসটা পুরা ভালোভাবে বুঝতে পারেন। বুঝতে পারছেন? কারণ আপনি নিজে না ভালো করে 100% না বুঝলে অন্যজনকে বোঝানোর ক্ষমতা আপনার মধ্যে আসবে না কখনো। আর যখন আপনার অন্যজনকে বোঝানোর ক্ষমতা আপনার মধ্যে আসবে, তখন আপনার কি পরীক্ষায় আসলো ডাজন্ট ম্যাটার, ইউল বি এবল টু গেট এ গুড স্কোর, যেই ধরনের কোশ্চেন আসুক না কেন। সেই জন্য নিজেদের পার্টিসিপেট করতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। আমি এখানে সব আপনাকে আনসার বলে দেওয়ার জন্য বসে আসি নাই। আপনি এখানে আসছেন হচ্ছে আপনার স্কোর ভালো করার জন্য। আমি কি আনসার বলি এটার জন্য না। বুঝতে পারছেন সবাই? সো আমরা প্যারাগ্রাফ সিটা একটু পড়বো যে সি আসলে কি নিয়ে আলোচনা করছে। সবাই রেডি? সো দেখেন আমরা একটু ভেঙে ভেঙে পড়ার ট্রাই করি। হ্যাঁ, আমরা কয়টা আনসার সলভ করলাম এটা বিষয় না, আমরা আসলে প্যারাফ্রেজিংটা বুঝবো, এটা হচ্ছে আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট। ওকে, সো ফার্স্ট এখানে বলছে দেখেন, এই প্যাসেজটা হচ্ছে স্নো মেকার্স নিয়ে। হ্যাঁ, কোন একটা স্নো, কোন একটা মেশিন মেক করে সেটা নিয়ে। সেখানে বলছে দ্য স্নো গান ওয়ার্কস ভেরি ডিফারেন্টলি ফ্রম এ ন্যাচারাল ওয়েদার সিস্টেম, বাট ইট accomplishes exactly the same thing. তাহলে স্নো গান ওয়ার্কস ভেরি ডিফারেন্টলি ফ্রম এ ন্যাচারাল ওয়েদার সিস্টেম। স্নো গানটা ভেরি ডিফারেন্টলি মানে কি, মোটামুটি কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে কাজ করে তার থেকে, ওয়েদার সিস্টেম থেকে। ন্যাচারাল মানে ন্যাচারালি যেভাবে স্নোটা তৈরি হয় আমাদের মানে ওয়েদার সিস্টেমে, তার থেকে কমপ্লিটলি বা ভেরি ডিফারেন্টলি এই স্নো গানটা কাজ করে। বাট এটা আসলে কি, অ্যাকমপ্লিশেস এক্স্যাক্টলি দ্য সেম থিং, মানে মূলত এটা রেজাল্টটা আসলে কি, রেজাল্টটা কিন্তু হয়তো লাস্টে প্রোডাক্ট তো সেই স্নোই হয়, তাই না? এরপরে বলছে দ্য ডিভাইস
বেসিক্যালি ওয়ার্কস বাই কম্বাইনিং ওয়াটার অ্যান্ড এয়ার। ডিভাইসটা কি করে? বেসিক্যালি ওয়াটার অ্যান্ড এয়ারকে কম্বাইন করে। টু ডিফারেন্ট হসেস আর অ্যাটাচ টু গান। দুইটা ডিফারেন্ট হসেস অ্যাটাচ থাকে কোথায়? গানে। গান মানে হচ্ছে স্নো গান। হ্যাঁ, one leading from a water pumping station which pumps water up from a lake or reservoir, and other leading from an air compressor. So একটা পাম্প কি করে? একটা পাম্প হচ্ছে ওয়াটারকে টেনে আনে, ঠিক না? আরেকটা কাজ করে কি? One leading from a water pumping station which pumps water up from a lake or reservoir থেকে সে তারা উপরে নিয়ে আসে। আরেকটা হচ্ছে লিডিং করে from an air compressor. When the compressed air passes through the hose into the gun, যখন এই কম্প্রেসড এয়ারটা পাসেস থ্রু হয় হসের মধ্য দিয়ে এই গানের মধ্যে, তখন কি হয়? ইট অ্যাটোমাইসেস দ্য ওয়াটার, দ্যাট ইজ ইট ডিসরাপ্ট দ্য স্টিম সো দ্যাট দ্য ওয়াটার স্প্লিট আপ ইনটু টাইনি ড্রপলেট। এখানে মূল কথা হচ্ছে যখন এটা এয়ারটা হচ্ছে কম্প্রেশনের মধ্য দিয়ে যায়, এটা আসলে একটা ড্রপলেট তৈরি করে, টাইনি ড্রপলেট তৈরি করে। হ্যাঁ, আপনি যখন একটু ভালো বোঝা শুরু করবেন, আপনার পুরা মিনিং করার দরকার নাই। মূল কথা হচ্ছে এই মূল কথাটা কি এখানে দেখেন, এখানে বলছে এই গানটা হচ্ছে কমপ্লিটলি ওয়াটার সিস্টেম থেকে ডিফারেন্ট ওয়েতে কাজ করে। এটা হচ্ছে প্রথম কথা। তো রেজাল্ট আসলে সেম হয়। এটা আসলে কিভাবে কাজ করে? দুইটা হসেস এর মধ্যে অ্যাটাচ থাকে। একটা হচ্ছে পানিকে উপরে উঠায়, আর একটা হচ্ছে এয়ার কম্প্রেশনের জন্য ইউজ করা হয়। যখন এই এয়ারের মধ্যে দিয়ে পানি যায়, তখন এটা একটা সময় গিয়ে কি হয়? একটা টাইনি টাইনি মানে হচ্ছে একদম চিকন ছোট 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 ড্রপলেটস এ তৈরি হয়। তারপরে কি হয় দেখেন, এটা হচ্ছে মূল কথা। আপনার এই পুরা যে বললাম তখন এটা মূল কথা। দ্য ড্রপলেটস আর দেন ব্লোন আউট অফ দ্য গান। তখন এই ড্রপলেটটা কি হয়? ব্লোন আউট হয় অফ দ্য গান, অ্যান্ড ইফ দ্য আউটসাইড টেম্পারেচার ইজ বিলো 0 ডিগ্রি সেলসিয়াস। যখন এটা বের হয় এই যে গান থেকে ব্লোন আউট হয়, তখন হচ্ছে যদি টেম্পারেচার, বাইরের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হয়, আইস ক্রিস্টাল উইল ফর্ম। তখন কি হয়? এটা আইস ক্রিস্টাল হয়। দেখেন প্যারাফ্রেজিং কাকে বলে, মূল কথা এরপরে আমি আপনাদের বুঝাই দিব। আইস ক্রিস্টাল উইল ফর্ম অ্যান্ড উইল দেন মেক স্নোফ্লেক্স ইন দ্য সেম ওয়ে অ্যাজ ন্যাচারাল স্নো। এখন মূল কথা দেখেন, আসেন আমরা এই পর্যন্ত মূল কথা আপনাদের বলছি, ড্রপলেটস হয়। এবার যখন বাইরের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হয় এবং এই ড্রপলেটস গুলা যখন গান থেকে বের হয়ে আসে, তখন এটা কি তৈরি হয়? একটা আইস ক্রিস্টাল তৈরি হয়, স্নোফ্লেক্স তৈরি হয়। স্নো ফ্লেক্সটা কি মূলত? মানে স্নো মূলত, হ্যাঁ, স্নোটা আসলে কেমন হয়? ইন দ্য সেম ওয়ে অ্যাজ ন্যাচারাল। মানে ন্যাচারালি যেভাবে স্নোটা তৈরি হয়, মানে একটা ন্যাচারাল স্নো যেভাবে হয়, এটা আলটিমেট গোল হচ্ছে কি এই স্নোফ্লেক্সটা সেম ওই ন্যাচারালের মতোই হয়, তৈরি হয়। তো এই যে যে স্নোফ্লেক্সটা তৈরি হইলো, আর আমরা স্নোফ্লেক্সটা পাইলাম কিভাবে? যেমন ন্যাচারালি যেমন স্নোফ্লেক্সটা হয়, সেম ওরকম স্নোফ্লেক্সটাই পাইলাম। বাট এটার প্রসেসটা কি? প্রসেসটা কি ওয়েদার বানাইছে নাকি একটা মেশিন বানাইছে? বলেন, এটার প্রসেসটা কি? এটা বানাইছে কে? একটা হ্যাঁ, মেশিনের কথা বলতেছে না, যে মেশিন আসলে কিভাবে তৈরি করতেছে? একদম ন্যাচারাল স্নো যেভাবে হয়, ওই মেশিনটাও সেম ওইটাই তৈরি করতেছে। এই কথা এটা না? এই যে এখানে বলে দিচ্ছি ইন দ্য সেম ওয়ে অ্যাজ ন্যাচারাল স্নো। সো আমরা একটু দেখি যে এখানে কোনো ধরনের ইকোলজিক্যাল কস্ট নিয়ে আলোচনা করা হয়েছে? না। কোনো ধরনের করে নাই। তো দেখেন আমরা মিলাবো, হ্যাঁ, শুরুতে। পরে যখন আপনি এক্সপার্ট হবেন তখন আপনার মিলাইতে হবেন, আপনি একবার পড়লেই বুঝে যাবেন যে আপনার কোনটা নিয়ে তারা আলোচনা করছে। তো এটা যেহেতু হয় নাই, আমরা এটা কেটে দিব। মডিফিকেশন অফ দ্য ডিজাইন অফ দ্য স্নো গান। এখানে কোন ধরনের এই স্নো গানের মডিফিকেশন নিয়ে কথা বলা হয়েছে? যে ডিজাইন কিভাবে চেঞ্জ করছে বা চেঞ্জ হয়েছে, এরকম কোনো আলোচনা করে নাই। তো এটা ক্রস। এরপর বলছে নিড ফর ডিফারেন্ট ভ্যারাইটিস অফ স্নো। এখানে কোন ধরনের কোন সেন্টেন্সে দেখছেন যে সিতে? সিতে তো আনসার আছে একটা, যেহেতু সি বলছে ভ্যারাইটিস বিভিন্ন ধরনের স্নো লাগবে বা কোথাও লাগছে, দরকার, এরকম কোনো কথা বলছে? বলে নাই, এটাও বাদ। লোকাল কনসার্ন, লোকাল মানে হচ্ছে লোকাল পিপল, এখানে তারা কনসার্ন এনভায়রনমেন্টাল ইস্যুস নিয়ে, আমরা এরকম কোনো একটা সেন্টেন্স পড়ি নাই, এটা বাদ। প্রবলেম অ্যান্ড এ সলিউশন, কোন ধরনের প্রবলেম শো করছে তারা, যেটা সলিউশন দিছে? করে নাই, এটা বাদ। অ্যাপ্লিকেশন বিয়ন্ড দ্য স্কাই স্লোপস,
কোনো অ্যাপ্লিকেশন যেটা স্কাই স্লোপস নিয়ে তো আলোচনাই করে নাই, স্কাই স্লোপস তো এখানে পড়িই নাই আমরা, সো এটা বাদ। কনভার্টিং ওয়েট স্নো টু ড্রাই স্নো, এখানে কোনো ওয়ে বা প্রসেস দেখাইছে যেখানে কনভার্ট করে, মানে ওয়েট স্নোটাকে ড্রাই স্নোতে তৈরি করে, করে নাই, এটা বাদ। এরপরটা দেখেন, নিউ মেথড ফর ক্যালকুলেটিং মডিফিকেশনস, এই মডিফিকেশন ক্যালকুলেট করার জন্য কোন ধরনের নিউ মেথড এখানে শো করা হয়েছে, করে নাই। আর্টিফিশিয়াল প্রসেস, ন্যাচারাল প্রোডাক্ট, দেখেন দিস ইজ দ্য আনসার। আর্টিফিশিয়াল প্রসেস, এই যে গানটা যে তৈরি করলো, এটা কি আর্টিফিশিয়াল না? আমরা তো স্নো কিভাবে তৈরি হয়, এই যে চায়নারা এখন ট্রাই করতেছে যে সূর্যও বানাবে, তো এটা কি আর্টিফিশিয়াল হবে না? যেটা নেচার বানায় না, অন্য কোনো ওয়েতে বানানো হয়, ওইটাই তো আর্টিফিশিয়াল, ঠিক না? সো আমরা এই প্যারাগ্রাফে কি পড়ছি এতক্ষণ, যে এই যে একটা গান, সে কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে বা ভেরি ডিফারেন্ট ওয়েতে কাজ করে, কার থেকে? এই ওয়েদার সিস্টেম থেকে, ঠিক না? এবং সে, এটা হচ্ছে প্রথম। এরপরে সে আসলে কিভাবে কাজ করে এতক্ষণ ধরে সে এই বর্ণনা করছে এখানে, যে এই স্নো গানটা আসলে কিভাবে কাজ করে। এবং শেষে আমরা রেজাল্ট পাইছি কি, যে সেম ন্যাচারাল স্নো যেভাবে তৈরি হয়, মানে যেই স্নোটা তৈরি হয়, এই মেশিনটাও, এই স্নো গানটাও সেম এটাই তৈরি করে। তো এটার তৈরি প্রসেসটা কি আর্টিফিশিয়াল না? তো রেজাল্টটা আমরা পাচ্ছি কি, একদম যেটা ন্যাচারাল যেমন ওরকমই পাচ্ছি, বাট বানানোর প্রসেসটা ডিফারেন্ট, ইজেন্ট ইট? সো এখানে দেখেন, আর্টিফিশিয়াল প্রসেস এন্ড ন্যাচারাল প্রোডাক্ট, প্রোডাক্ট তো ন্যাচারালি, যেমন স্নো আমরা পাইছি, দেখেন এই যে আমি শুরুতে অনেকক্ষণ বলছি না যে ওরা আপনাকে বুঝাবে, এখানে দেখেন ওরা বোঝাচ্ছে না, ওরা তো বিভিন্নভাবে, ওরা কি ডিরেক্ট ন্যাচারাল প্রোডাক্ট এটা এরকম আলোচনা করছে, করে নাই। ওরা দেখেন এখানে কিভাবে সুন্দরভাবে এক্সপ্লেন করে করে গেছে, যে এই স্নো গানটা কিভাবে স্নো তৈরি করে, স্নো গানের মধ্যে কি ধরনের মেশিন থাকে, কার কি কাজ, বাইরে ওয়েদার থাকলে সে কি করে, হওয়ার পরে লাস্টে আলটিমেটলি লাস্টে কি হয় আমাদের, যে রেজাল্টটা আমরা পাই, ওইটা একদম ন্যাচারাল যেই স্নোটা হয় সেম ওরকমই পাই, ঠিক না? তো আমরা কি ওই ন্যাচারাল প্রোডাক্ট পাইলাম না? এখন ন্যাচারাল প্রোডাক্ট তো ওটা কোথাও ডিরেক্ট বলবে না, আমরা বুঝে নিতে হবে এখানে। এই আর্টিফিশিয়াল প্রসেস কি কোথাও আমাদের বলা আছে, লেখছি পড়ছি? পড়ি নাই। ওরা প্রসেসটাকে এক্সপ্লেন করছে, মানে আর্টিফিশিয়াল প্রসেসটা কি, এই যে স্নো গানটা যে বিভিন্ন ওয়েতে তৈরি হয়, এটাই তো একটা আর্টিফিশিয়াল প্রসেস, ঠিক কিনা বলেন? এটা কারো কনফিউশন আছে? হ্যাঁ, কারো পরেরটার question? সাথে মানে স্নো ফরমেশন ইন নেচার, এখন স্নো ফরমেশন ইন নেচার, এটার সাথে আপনি কম্পেয়ার করতেছেন যে এটা কেন না, না? এখন আমরা যেটা এই যে পড়লাম এতক্ষণ, এখানে পুরাটাই হচ্ছে একটা প্রসেস, প্রসেসকে এক্সপ্লেনেশন করতেছে, ঠিক না? এক্সপ্লেইন করে আমাদের সামনে নিয়ে আসছে। এখানে স্নো ফরমেশন কিভাবে হয়, এটা ফরমেশন মানে হচ্ছে স্নোটা কিভাবে কোন কোন ধাপে তৈরি হচ্ছে, এটা এক্সপ্লেন করতেছে না। এখানে এক্সপ্লেন করছে হচ্ছে মেশিনটা কোন কোন ধাপে এই স্নোটা তৈরি করে, এটা তো বুঝতে পারছেন? সো যদি এখানে ফোকাস রাখা হইতো যে স্নোটা আসলে কোন কোন ধাপে, শুধু এখানে একটা কথা বলছে যে বাইরে যদি 0°C তাপমাত্রা হয় তাহলে এটা একদম ন্যাচারাল যে স্নো হয় ওরকমই একটা স্নো ফ্লেক্স তৈরি করে, বাট ওই তৈরির প্রসেস নিয়ে কিন্তু ওদের ফোকাস না, ফোকাস হচ্ছে এখানে এই মেশিনটা, স্নো গানটা, গানটার মধ্যে কি কি ইঞ্জিন আছে, সে কি কাজ করে, এগুলা নিয়েই তো কথা বলা হয়েছে, ঠিক না? এবং এই প্রসেসটাকে আর্টিফিশিয়াল, প্রোডাক্ট পাচ্ছি ন্যাচারাল, কারণ শেষের দিকে ওই যে বলে দিছে, দেখেন এই যে, যে and will then make snowflakes in the same way as natural snow. আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা এরকম যদি বোঝা শুরু করেন, এই যে এইভাবে, আপনি তখন এই যে এই আমি তো আপনাদের অনেক ভেঙে ভেঙে বুঝাই দিলাম, আপনি তখন এই যে রিডিং করবেন না, তখনই বুঝে যাবেন যে ওরা আসলে কি নিয়ে আলোচনা করতেছে, আপনার তখন আর এক্সপ্লেনেশন দরকার হবে না, নিজেকে বারবার কোশ্চেন করার দরকার হবে না, কারণ ওরা কিন্তু একটা নিয়ে আলোচনা করবে এখানে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন থাকলে আমাকে ফিল ফ্রি টু আস্ক মি, একদম সবাই। যদি না বুঝেন জিজ্ঞাসা করবেন, আপনি জিজ্ঞাসা না করলে তো আপনি ক্লিয়ার হবেন না, লজ্জা পাওয়া যাবে না। ইংলিশ শিখতে হলে অনেকে স্পিকিং এ যে খুবই লজ্জা পায়, কথা বলতে চায় না। আপনি যদি লজ্জাই পান, আপনি কিভাবে কথা বলবেন বলেন? এটা কখন সম্ভব? আপনাকে যদি বলা হয় এখন একটা আপনি বিমান চালান, আমাকে যদি এখন বিমান চালাতে দেয় আমি পারবো? আমার তো আগে শিখতে হবে, তারপর না আমি চালাবো। এখন আমি যদি মনে করি যে আমি বিমান চালাই শিখে
মানে যখন পারবো তখনই বিমানে জীবনে প্রথম হাত দিব। এখন আমি বিমানে হাত না দিয়ে আমি কোনোদিন শিখতে পারবো? সম্ভব? এখন এটা কারো কোনো কনফিউশন আছে কিনা সেটা বলেন আমাকে একটু। नहीं भैया। আর কারো কোনো কনফিউশন কোশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক মি। এরপর এটা দেখবেন যে আপনারা নিজেরাই ধরতে পারবেন, একটু চিন্তাটা ডিফারেন্ট ওয়েতে করার ট্রাই করবেন। হ্যাঁ, ওরা বুঝাবে, আপনার বুঝে নিতে হবে। এটাই আপনার দায়িত্ব সবগুলাতেই। আপনি যখন অন্য সেকশন গুলা পড়বেন, ট্রু ফলস নট গিভেন পড়বেন, এমসিকিউ পড়বেন, তখনও কিন্তু এই একই কাজ। সো আমরা একটু প্যারাগ্রাফ ডি তে যাবো এখন। প্যারাগ্রাফ ডি তে কি আছে? প্যারাগ্রাফ ডি টা কেউ কি পড়তে পারবেন? রিডিং পড়েন, আমি বুঝাই দিচ্ছি না বুঝলে। কে পড়তে পারবেন? কেউ আছেন যে পড়তে পারবেন? নাইম, তুমি পড়ো তো। ঠিক আছে স্যার। Snowmaker often talk about dry snow and wet snow. Dry snow has relatively low amount of water, so it is very high. It is very light and powdery. This type of snow is excellent for skiing because skiing glide over it easily without getting stuck. স্টাক। In wet, yes, wet স্কিজ slush. হচ্ছে একটা গেম, ওই যে বরফের দেশে খেলে না, পায়ে দুইটা লাঠির মতো লাগাইয়ে হ্যাঁ শুধু হ্যাঁ। চলতে থাকে ওইটা। হ্যাঁ, তারপরে One of the advantage of using snowmaker is this powdery snow can be produced to give sky slopes and level surface. However, on slopes which receive heavy use, resort owners also use denser with snow underneath the dry snow. Many resorts build up the snow depth, depth maybe deep. This way once ডেপথ। or twice year, and then regularly coat the trail with layer of dry snow throughout their winter. Throughout the winter. এখন দেখেন আমরা একটু এটা, আহ আপনারা অনেকে শুধু রিডিং পড়ছেন, অনেকে একটু বুঝছেন বুঝেন নাই। তো এখানে দেখেন, আমি আপনাদের একটু বলি। এখানে প্রথম কি বলছে দেখেন, স্নো মেকার্স অফেন টক অ্যাবাউট ড্রাই স্নো অ্যান্ড ওয়েট স্নো। ড্রাই স্নো হ্যাজ এ রিলেটিভলি লো অ্যামাউন্ট অফ ওয়াটার, so it is very light and powdery. This type of snow is excellent for skiing because ski glide over it easily without getting stuck in wet slush. One of the advantages of using a snowmaker, দেখেন, one of the advantages, এই যে এখানে একটু দেখেন, one of the advantages of using a snowmaker is that this powdery snow can be produced to give the ski slopes a level surface. এটার মানেটা কি? এটা অ্যাডভান্টেজটা কি? সুবিধা বলতেছে। সুবিধা মানে কি? পরেরটা আমি বলে দিচ্ছি পরে, এখন বলে দিলে আপনারা তো মানে তখন হয়ে গেল বলা। একটু শুধু বুঝে রাখেন যে সুবিধা, ঠিক না? যে একটা সুবিধা দিচ্ছে। কি সুবিধা দিচ্ছে? ইউজিং এ স্নো মেকার্স ইজ দ্যাট দিস পাউডারি স্নো ক্যান বি প্রডিউসড টু গিভ ski slopes a surface, a level surface. However, on slopes which receive heavy use, resort owners also use denser wet snow underneath the dry snow. Many resorts build up the snow depth this way once or twice a year and then regularly coat the trail. Regularly coat the trail মানে রেগুলার তারা ওই কোটটা, মানে যেখানে এই স্কিটা খেলা হয় ওইটা তারা চালায়। ট্রায়াল উইথ এ লেয়ার অফ ড্রাই স্নো উইথ থ্রু আউট দ্য উইন্টার। পুরা উইন্টার জুড়েই হচ্ছে তখন তারা এটা চালায়। এখন আমি আপনাদের একটু সময় দিব, জাস্ট এই যে যে গল্পটা বললেন, এই গল্পের সাথে একটু নিজেরা ট্রাই করেন। হ্যাঁ, নিজেরা একটু ট্রাই করেন তো যে ওরা আসলে কি নিয়ে আলোচনা করতেছে, কোনটা হইতে পারে।
একটু নিজে ট্রাই করেন। ক্রসিং দিবেন, হ্যাঁ, যেটা দেখেন যে এরকম কোনো কিছু নিয়ে আলোচনা করছে কিনা, ইকোলজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করে নাই, মডিফিকেশন অফ ডিজাইন অফ দ্য স্নো গান করে নাই, নিড ফর ডিফারেন্ট ভ্যারাইটিস অফ স্নো, এটা হইতে পারে, সন্দেহ আছে, লোকাল কনসার্ন নিয়ে কথা বলে নাই, প্রবলেম সলিউশন আমরা দিয়ে দিছি, অ্যাপ্লিকেশন বিয়ন্ড দ্য স্কি স্লোপস এটা নিয়ে আছে কিনা একটু দেখেন, কনভার্টিং ওয়েট স্নো টু ড্রাই স্নো এটা নিয়ে আছে কিনা দেখেন। একটু ট্রাই করেন, কেউ কথা বলে না কেন? অন্যান্য আমাদের অন্য ব্যাচ গুলা তো সবাই কথা বলে, আপনারা একদম মানে আজকে নতুন তো কি হয়েছে? কথা বলেন, দেখেন কোনটা নিয়ে কথা বলা হয়েছে। আর একটু আপনি আপনাদের ডিসক্লোজ করে দেই, এরপরে দেখেন। অ্যাপ্লিকেশন দিয়ে যেটা আছে ওগুলো। কোনটা হবে? ওইটা হবে ওই না, যে ওয়েট এরপরে ট্রাই সোনোতে করেন। ড্রাই সোনোতে কনভার্ট হয় ওইটা হবে মনে হয়। এখানে কোনো প্রসেস দেখাইছে যে হ্যালো। ওয়েট স্নোকে ড্রাই স্নো করা হচ্ছে? এখানে তো লেখা আছে ওই হিসেবে বলছি আমি। তো বলা। ওই হিসেবেই তো এই যে প্রিপারেশন নেন, এটাই তো ধরা খান, আপনার তো দেখতে হবে যে তারা ওই প্রসেস নিয়ে আলোচনা করছে কিনা। ওটা হবে না, ওটা মেবি একটা ট্র্যাপ। ভাইয়া উত্তরগুলো আর একটু শো এটা করলে মনে হয় হবে আর্টিফিশিয়াল প্রসেস অফ ন্যাচারাল প্রোডাক্ট। হ্যাঁ, এটা এটা তো তো আমরা আগেরটা ছিল। আগেটা দিয়ে দিছি, আপনি ক্লাসে ছিলেন না তখন। ভাইয়া উত্তরগুলো আর একটু দেখান। আচ্ছা আচ্ছা, একটু ক্রস সিস্টেমে যান, যে ক্রস করলে কোনটা থাকে কোনটা থাকে না। ভাইয়া 3 নাম্বার, দ্য নিড অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ স্নো। 3 নাম্বার হবে। মনে হচ্ছে তো। দেখেন তো, 3 নাম্বার যে বলছেন একটু আমাকে বুঝাই দেন যে কি জন্য এটা আপনার মনে হইলো। এটা কি 9 নাম্বার? 9 নম্বরে কি বলছে যে 9 নম্বর বললেন? আর্টিফিশিয়াল প্রসেস ন্যাচারাল প্রোডাক্ট, আমরা তো একবার দিছি এটা, এটা না, ক্রস।
ভাই আপনি একটু বলে দেন। আচ্ছা, আর কেউ? নাইম, তুমি পারবা না এটা? নাইম? আচ্ছা, এইখানে যে লেখা আছে মেনি রিসোর্স জি রিসোর্স ভাইয়া পারবো। পুলড আপ বলো জাস্ট তো, টু নাইম বলো তো। টেক। এটা মানে প্রথমে যদি আমি রিডিং দিয়ে মানে প্যাসেজ দিয়ে পড়ি, তিন পেজে যে যে এখানে বলছে যে যে হাউবার পরে আমি যদি ধরি যে এগুলো অন স্লোপ উইচ রিসার্ভ হেভি ইউসেস, মানে মানে একটা আর কি বেশি ইউজ করা আছে। রিসোর্ট ওনার অলসো ইউজ টেন্সার, মানে এখানে টোটালি ফার্স্টে যে মানে আমি যেটা বুঝলাম এর প্রথমে এরা দুইটা স্নো নিয়ে কথা, যে ড্রাই স্নো এন্ড বলছে মানে মানে ড্রাই আর সো হোয়াইট স্নো, এই দুইটা স্নো নিয়ে কথা বলছে। আবার এখানে পরবর্তী বলছে যে যারা স্কি মানে স্কাইড করবে, মানে এরা মানে দুটোটাই আর কি করতে ওদের দরকার হয়। এবারে রিসোর্ট যে ওনার আছে অলসো মানে তারাও এটা ইউজ করে, যাতে স্কাইরে এখানে মানে স্কে মানে ইয়া করতে পারে যাতে ভালো হয়। আবার লাস্টে বলছে যে ডিপ স্নো ওয়ে অন or twice year and then regularly caught the trail with layer of dry snow throughout the winter। তো তো আমার কি মনে হয় হবে, ভাই উত্তর কি এটা হবে? ইয়া হবে, আমার এই 3 নাম্বার হবে। যে যেমন এখানে বলছে যে নিড ডিফারেন্ট ভ্যারাইটি অফ স্নো। আবার যদি আমি ক্রস সিস্টেমে যাই, সেক্ষেত্রে দেখা গেছে আমার এটার সাথে আমার প্যাসেজের সাথে এখানে কোনো উত্তর আমার মিলে না। যদিও অ্যাপ্লিকেশন বায়ার যে বলে না, কোথায় অ্যাপ্লিকেশন তো ওই যে যেটা ছয় যে নম্বর অ্যাপ্লিকেশন হ্যাঁ বিয়ন্ড দ্য স্কাই স্লোপ। 7 নাম্বারে বলছে কনভার্টিং ওয়েট না, স্নো এটা টু হবে না। ড্রাই স্নো, এটাও এটার সাথে ওটা হবে না, কারণ এটা কোনো কনভার্ট করে না, আমাদের বলে না যে এটা ছিল এরকম বলে নাই। তো সেক্ষেত্রে আমাদের প্রোচে যদি যাই, তাহলে আমাদের 3 নাম্বারটা অ্যান্সার আসে। আচ্ছা, 3 আর নম্বর আরো এখানে একজন আমাদের বলছিলেন, কে বলছিলেন 3 নম্বর? আমি বলেছিলাম ভাইয়া। নামটা একটু বলবেন, আপনাদের নাম আমার জানা নাই তো। হ্যাঁ, আমি আজকে নতুন। আচ্ছা, ঠিক আছে। আমি এই যে এটা হচ্ছে আপনাদের রেখে দিলাম, হ্যাঁ। আপনারা 3 নম্বর বলছেন, আমি 3 নম্বর ধরে নিলাম। ঠিক আছে। এবার এটা আপনাদের আমি একটু পরে বোঝাচ্ছি, হ্যাঁ। নাম্বারটা একটু দেখে আসি, এটা আপনারা পারবেন, ওয়েট করেন। নাইম ভালো বলছো, বাট তোমার কাছ থেকে আরো একটু ভালো আশা করছিলাম। যাই হোক, নাম্বার যারা বলছেন আমরা এটা তাদের কাছে আসবো, ওয়েট। সো নাম্বারে কি বলছে দেখেন, দ্য ওয়েটনেস অফ স্নো ইজ ডিপেন্ড অন টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি আউটসাইড। নাম্বার কি আমাদের কোশ্চেনে দেওয়া আছে এখানে? নাম্বার আছে, আচ্ছা। ওকে, 3 নম্বরে আমরা আসতেছি, ওয়েট। সো ডিপেন্ডস করে কিসের সাথে? আউটসাইডের সাথে, হিউমিডিটির সাথে, তাই না? As well as the size of the water droplets launched by the gun, snowmakers have to adjust the proportion of water and air in their snow guns to get the perfect snow consistency। আপনি যদি এক্সপার্ট হন, আপনি এই যে পর্যন্ত পড়ছেন, এতেই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, উত্তর পেয়ে যাবেন। For the outdoor weather condition, many ski slopes now do this with a central computer system that is connected to weather reading station all over the slopes। সো দেখেন কিভাবে প্যারাফ্রেজ করে, এই যে রিডিং পড়ে তো বোঝা যায়, বাট কিভাবে বললো আপনাদের, ওই যে একটা আমি বুঝাই দিই নেই, একটু ওয়েট করেন, আপনারা নিজেই বুঝতে পারবেন, এই জন্য বুঝাই দিই নেই। সো দেখেন এখানে কি বলছে, এটাও কি আপনাদের ধরবো নাকি আমি বুঝাই দিয়ে চলে যাব, নাকি আপনারা একটু দেখবেন? আচ্ছা, একটা বুঝাই দেই, একটা আপনাদের জন্য রাখি। দেখেন এখানে কি বলছে, এখানে প্রথম যে কোনো আনসারের আগে তারা একটা আভাস দেয়, হ্যাঁ, মানে ধরেন ওই রিলেটেড কথায় আগায়। এখানে বলছে ওয়েটনেস অফ স্নো ইজ ডিপেন্ডেন্ট অন দ্য টেম্পারেচার। কিসের সাথে ডিপেন্ড করে? টেম্পারেচার এন্ড হিউমিডিটির উপরে, আউটসাইড হিউমিডিটির উপরে। ঠিক না? তার মানে ওয়েদার নিয়ে কথা বলা হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাইজ অফ দ্য ওয়াটার ড্রপলেটস, এবং সাথে সাথে কিসের সাথে? ওয়াটার ড্রপলেটস এর সাথেও ডিপেন্ডস করে। লঞ্চ বাই দ্য গান, এগুলা পর প্যারাফ্রেজ করা। স্নো মেকার্স হ্যাভ টু অ্যাডজাস্ট। স্নো মেকার্স, স্নো মেকার্সটা কে? গান, স্নো
মেকিং গান যেটা আছে ঠিক না, হ্যাভ টু অ্যাডজাস্ট দ্য প্রপোর্শন দ্যাট মিনস দ্য পার্সেন্টেজ। তাকে এই পার্সেন্টেজটা অ্যাডজাস্ট করতে হয় অফ ওয়াটার অ্যান্ড ইয়ার ইন দেয়ার স্নো গান। এই কি পরিমাণ ওয়াটার দিবে, কি পরিমাণ ইয়ার দিবে, এর পার্সেন্টেজটা স্নো মেকারকে অ্যাডজাস্ট করতে হয় টু গেট দ্য পারফেক্ট স্নো কনসিস্টেন্সি। মানে পারফেক্ট স্নো কনসিস্টেন্সিটা পাওয়ার জন্য তাদের কি করতে হয়, অ্যাডজাস্ট করতে হয় ফর দ্য আউটডোর ওয়েদার কন্ডিশন। আউটডোর কন্ডিশনের উপরে। আচ্ছা, এই পরের লাইনটা দেখেন আরো সুন্দর করে বলতেছে, many ski slopes now do this with a central computer system that is connected to the weather reading station all over the slopes. So এই কাজটা করার জন্য many ski slopes now কি করতেছে তারা, do this with central computer system, মানে পুরাটা একটা কম্পিউটারাইজড করে ফেলছে। যেমন আপনি যদি একটা শোরুমেও যান এখন, আপনার কয়টা প্রোডাক্ট আছে, কয়টা সেল হয়েছে, কত পরিমাণ সেল হয়েছে, কত পরিমাণ হয় নাই, সব ওদের কম্পিউটার হিসাব নিকাশ থাকে ঠিক না। সেইখানেও এই স্নো তৈরি করার জন্য ওদের একটা কম্পিউটারাইজড সিস্টেম আছে, যেটায় কি পরিমাণ পানি লাগবে, কি পরিমাণ ইয়ার লাগবে, বাইরের ওয়েদার কেমন, ওইটার উপর ডিপেন্ড করে তারা এগুলো সব প্রপোর্শন এবং পার্সেন্টেজ সব ঠিক করে দেন এটা তৈরি করে। এইটুকু শুধু মেন কথাটা পড়েন, এরপরে আসেন। এখন দেখেন তো যে এটা কোনটা হবে, একটু ট্রাই করেন। এটা কি 3 নাম্বারটা হবে? 3 নাম্বার হইতেও পারে, নাও হইতে পারে। 3 নাম্বার হবে না এটা। দেখেন তো কি হবে, 7 নাম্বার হয় কিনা দেখেন তো। আমরা একটু মিলাই যাই, হ্যাঁ। এখানে কোনো কনসিডারিং ইকোলজিক্যাল কস্ট নিয়ে কোনো আলোচনা করা হয়েছে, কিভাবে কত পার্সেন্ট পানি দিবে, এয়ার দিবে, এই সব মানে বাইরের কন্ডিশন, ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে তারা কিভাবে এটা তৈরি করবে, এটা একটা কম্পিউটারাইজ সিস্টেমের উপর ডিপেন্ড করে এখন, ঠিক না। কোনো মডিফিকেশনের কথা বলা হয়েছে গানের, যে চেঞ্জ করবে। দ্য নিড ফর ডিফারেন্ট ভ্যারাইটিস অফ স্নো কথা বলছে, বলে নাই। লোকাল কনসার্ন ওভার লোকাল কনসার্ন নিয়ে বলে নাই। প্রবলেম সলিউশন দিয়ে বলে নাই কোনো প্রবলেম বা একটা সলিউশন। অ্যাপ্লিকেশন বিয়ন্ড দ্য স্কাই স্লোপ, অ্যাপ্লিকেশন বিয়ন্ড দ্য স্কাই স্লোপস মানে হচ্ছে কখন হবে এটা জানেন, যখন এটা তো স্নোটা বানানো হচ্ছে হচ্ছে এই স্কি স্লোপের জন্য স্নোটা বানানো হচ্ছে, যখন এই স্নোর বাইরে অন্য কোনো জায়গায় ওইটা ইউজ হবে তখন এটার আনসার। হ্যাঁ, আগেই বলে দিলাম, এরপরে আসতেছে, আপনি পড়লেই বুঝতে পারবেন। কনভার্টিং ওয়েট স্নো টু ড্রাই স্নো, এখানে কোনো প্রসেসের কথা বলে নাই যেটা ওয়েট স্নোকে ড্রাই স্নো রূপান্তর করবে। নিউ মেথড ফর ক্যালকুলেটিং মডিফিকেশন, আর্টিফিশিয়াল প্রসেস, ন্যাচারাল প্রোডাক্ট আমরা দিয়ে দিয়েছি, সোনো ফরমেশন ইন নেচার। সো নিউ মেথড ফর ক্যালকুলেটিং মডিফিকেশন, এটা কেন হবে নাইম? তুমি তো এগুলো মনে হয় ক্লাস করছো আগে, না? জি জি। হ্যাঁ হ্যাঁ। বলো তো এটা কেন হবে। ওকে। প্যারাগ্রাফে এই মানে প্যাসেজে আমাদের ইতে বলা আছে যে হ্যাঁ, যে মানে মানে প্রথমে যখন ইয়া ইয়া বলছে যে স্নো মেকার হ্যাভ টু অ্যাডজাস্ট খুব প্রপোর্শন, সংক্ষেপে মানে বলবা, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা চেষ্টা করো, হ্যাঁ। মানে অ্যাডজাস্ট দ্য প্রপোর্শন অফ ওয়াটার, মানে এখান থেকে আর কি শুরু, যে স্নো মেকার হ্যাভ টু অ্যাডজাস্ট দ্য প্রপোর্শন অফ ওয়াটার এন্ড এয়ার, মানে এখানে বলছে যে ওদের যে স্নো বানাতে যে ওয়াটার এবং ইয়াতে এয়ারের সাথে যে ওয়াটার যে মিশাতে যে মানে প্রপোর্শনটা, এটা এডজাস্ট করতে এটা একটা মানে পার্সেন্টেজ ওরা ইয়া করছে যে সেটাকে মানে এয়ার গানের মানে কি উপর পরিমাণ ইয়া লাগবে, করে। কি হ্যাঁ, পরিমাণ কি আর ওয়াটার কি লাগবে, পরিমাণ কি লাগবে পরিমাণ আর কি ইয়ার করে লাগবে, এটা বাইরের হ্যাঁ, ওয়েদার উপর ডিপেন্ড করে, এবং এই পুরা সিস্টেমটা এখন একজন করে, সেই ব্যক্তিটা হচ্ছে সেটা কম্পিউটার হচ্ছে গিয়ে সিস্টেম। কম্পিউটারে, এই যে পরের লাইনে মানে আবার একটা এটা মেনশন করে দিছে। ক্যালকুলেট করতে হয় না, আপনি একটা যখন সাইন্টিফিক হ্যাঁ, কোনো কিছু করবেন তখন আপনাকে ক্যালকুলেশন করতে হয় যে আপনি এখানে কি পরিমাণ দিব, এখানে কি পরিমাণ লাগবে, বাইরের ওয়েদার কেমন, এগুলা ক্যালকুলেট করতে হয়। এখন নিউ মেথডটা আপনার প্রশ্ন থাকতে পারে যে নিউ মেথডটা কি। এই যে এখানে এই যে বলছে কম্পিউটারাইজ নাও ডু দিস। সিস্টেম, হ্যাঁ, এটা এই যে হ্যাঁ, এই যে নাও ডু দিস উইথ এ সেন্ট্রাল this, কম্পিউটার সিস্টেম, নাও মানে কি আগে এটা করতো না এখন করে, তার মানে এটা এখন এখন এটা নিউ। করতে আসছে কারেন্ট। হ্যাঁ,
বুঝতে পারছেন? So, এই নিউ মেথডটা হচ্ছে এই কম্পিউটার সিস্টেম। এই কম্পিউটার সিস্টেমটা কি জন্য কাজে লাগাইতেছে? এই ক্যালকুলেটিং করার জন্য, মানে হিসাব নিকাশ, যে এই হিসাব নিকাশ, ওই হিসাব নিকাশ না যে কয় টাকা বিক্রি করছে সেল করছে, ওইটা আপনাদের বোঝানোর স্বার্থে বলছি। এখানে হিসাব হচ্ছে এই স্নো তৈরি করতে কি পরিমাণ ওয়াটার লাগবে, কি পরিমাণ এয়ার লাগবে, বাইরের ওয়েদার উপরে ডিপেন্ড করে সব ক্যালকুলেট করতে হয় ওদের। বুঝতে পারছেন? কি পরিমাণ প্রপোর্শন দিতে হবে, পার্সেন্টেজ কোনটাকে কি পরিমাণ দিতে হবে, এই যে ক্যালকুলেশন করাটা, এটা করে হচ্ছে কম্পিউটার। বুঝতে পারছেন? আর এই যে নাও ডু দিস, এটা দিয়ে বোঝাচ্ছে যে নাও মানে আগে করতো না, এখন করে, তার মানে হচ্ছে নিউ মেথড এটা A new ওদের method. কাছে ফর ক্যালকুলেটিং মডিফিকেশন। এটা কারো কনফিউশন আছে? ডি নাম্বার উত্তর আপনারা এখনো যারা কনফিউশন যে ডি নাম্বার এখনো বললাম না কেন, ডি নাম্বার আপনারা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন, এটা আপনাদের এক্সপ্লেন করতে হবে না। আগে বাকিগুলা শেষ করি, হ্যাঁ? দু একটা কনফিউশন রাখা ভালো। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা দেখেন। আর এই বইটা হচ্ছে আপনাদের ক্যামব্রিজ বই না, এটা প্র্যাকটিস টেস্ট প্লাস বই, আইএলটিএস এর সব থেকে কঠিন। সো এটা দিয়ে পড়লে আপনাদের ক্যামব্রিজটা অনেক সহজ হয়ে যাবে, যার কারণে এটা দিয়ে আমাদের শুরু করা। এটা কারো কোনো কনফিউশন আছে কিনা বুঝতে? প্যারাগ্রাফ না ভাই। কোশ্চেন থাকলে বলেন। সো সেম এরকম করেই আপনাদের বুঝাবে কিন্তু, হ্যাঁ? আপনি যেই বই থেকে যাই করেন না কেন, কঠিন হোক সহজ ভাবে হোক, বাট আপনাকে ডিরেক্ট কোনো কিছু বলবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বাই রিডিং দ্য প্যারাগ্রাফ। দে ওন্ট টেল ইউ ইন এ ডিরেক্ট ওয়ে, কোনো কিছুই বলবে না, আপনাকে বুঝে নিতে হবে যে তারা আসলে কি নিয়ে আলোচনা করতেছে। এখানে ওইটাই তো আলোচনা করা হচ্ছে, যে তারা এখন কি করতেছে। মেনি স্কি স্লোভস নাও ডু দিস উইথ এ সেন্ট্রাল কম্পিউটার সিস্টেম। নাও ডু দিস মানে কি? এখন করতেছে, আগে তো করে নাই, তার মানে এটাই তাদের কাছে নিউ মেথড। মেথডটা কি জন্য? এই যে সবকিছু হিসাব নিকাশ ক্যালকুলেট করে কি পরিমাণ দিবে, এই যে মডিফিকেশন করা, যে কোথায় ধরেন আজকে ওয়েদার সবসময় চেঞ্জ হয় না, আজকে একরকম দিছে, কালকে মডিফিকেশন করা লাগবে। মডিফিকেশন মানে হচ্ছে চেঞ্জ করা। দেখবেন অনেক অনেক ধরনের বাইকার আছে বাংলাদেশে, যে নর্মালি যেমন সাউন্ড হয় ওদের বাইকে বেশি সাউন্ড হয়, ওদের বাইকে বেশি ডিজাইন থাকে, কারণ ওটা মডিফিকেশন করে, ওরা চেঞ্জ করে। বুঝতে পারছেন? হলার টলার অনেক কিছু লাগায়, চেঞ্জ করে। So, এরকম ওদের আপনার ওয়েদার আজকে যদি এই যে ডিফেন্স অন বলছেন আগেই, আজকে ধরেন হট ওয়েদার, আজকে একরকম ওদের ক্যালকুলেট করে দিতে হবে, কালকে একটু ওয়েট ওয়েদার বা বৃষ্টি হচ্ছে, কালকে অন্যরকম দিতে হবে। এই যে ক্যালকুলেট করার সিস্টেমটা, এটাই হচ্ছে ওদের নিউ মেথড ক্যালকুলেট করার। সো এরকম আপনি রিডিং পড়ার সাথে সাথেই তখন বুঝে যাবেন যে ওরা আসলে কি নিয়ে আলোচনা করে। কিন্তু এগুলা টিপস ট্রিক্স আসলে কাজে লাগে না। এখানে আপনাকে কি শিখাবে জানেন? এই যে টিপস, ধরেন আমি যদি টিপস শিখাইতাম, এখন আপনাকে শিখাইতাম হচ্ছে এই পুরো এতক্ষণ বক বক না করে হয়ে গেল, এই আগেরটাই ছিল মনে হয় না, হাওয়েভার আছে এখানে কোনো? এটাই না, এই আগেরটাই ছিল, হ্যাঁ? এই যে এখানে আছে, ওরা সুন্দর করে আপনাকে বলবে, এখান থেকে একটা টিপস ধরাই দিবে। এটাই লাগবে কিনা আমি জানি না, বাট এই যে হাওয়েভার ওয়ার্ড পাইলে, বাট পাইলে, এগুলা দিয়ে হচ্ছে আপনাদের শিখায়। সো আমরা পরেরটা দেখেন, আমরা এফ নাম্বারটা একটু দেখবো, এফে কি আছে। ডি নাম্বারটা আপনাদের উপরই ছাড়বো আবারও। দেখেন, রিডিং পড়বো এবার, খুব দ্রুত ধরার ট্রাই করবো, আগে থেকে কম কথা বলে। এখানে বলছে দেখেন এক নম্বর, বাট ম্যান মেড স্নো মেক্স এ হেভি ডিমান্ড অন এনভায়রনমেন্ট ইট টেক্স অ্যাবাউট, দাগায়েন না, কি যে দাগাচ্ছেন আপনি, দাগাইলে অন্যরা দেখতে পারবেন না, আমি দাগাই দিচ্ছি। সো এনভায়রনমেন্ট, আপনারা কিন্তু চাইলে জুম করে নিতে পারেন এরকম স্ক্রিনে, হ্যাঁ, যারা কম দেখতে পান। ঠিক আছে, আমি এই জন্য ফুল স্ক্রিন রাখি, আর যারা ল্যাপটপে দেখেন তাদের তো সমস্যা নাই, বাট ফোনে জুম করে নিতে পারবেন। সো দেখেন এখানে বলছে যে ম্যান মেড স্নো মেক্স হেভি ডিমান্ডস অন এনভায়রনমেন্ট। এই যে ম্যান মেড স্নো দিয়ে তৈরি করে, এটা এনভায়রনমেন্টে খুব বেশি একটা ডিমান্ড তৈরি করে। কি তৈরি করে? ইট টেক্স অ্যাবাউট 275 liters of water to create a blanket of snow covering a 60 into 60 meter area. এই এরিয়ার একটা ব্ল্যাঙ্কেট কভার তৈরি করতে, মানে একটা ওই যে সমতল জায়গা যেখানে তৈরি করবে আর কি, এটার জন্য তাদের কত পরিমাণ পানি লাগে? 275,000 liters. Most resort pump water from on or more reservoir located in low laying area. লো laying area থেকে বেশিরভাগ পাম্প রিসোর্ট ওনার তারা কি করে, একটা অথবা বিভিন্ন জায়গা থেকে তারা এই পানিটাকে পাম্প করে নিয়ে আসে। The run of water from the slopes feeds back into this reservoir. যখন এটাতে নিয়ে আসা হয় এবং এর ফিরতি পানিটা আবার ওইখানেই চলে যায়, হ্যাঁ,
the run of water from the slopes feeds back into this reservoir. This reservoir মানে হচ্ছে যেখান থেকে আনে ওইখানেই চলে যায়, এটা কোনো প্রবলেম না। So the resource can actually use the same water over and over again. তারা বারবার একই ওয়াটার বারবার ইউজ করতে পারে, তো এটা প্রবলেম না। However, considerable amount of energy are needed to run the large air compressing pump. কিন্তু পানি যে আনে এটা আসলে কোনো প্রবলেম না, কিন্তু প্রবলেম হচ্ছে কি, এই যে যে ইঞ্জিনটা চালায়, কনসিডারেবল অ্যামাউন্ট অফ এনার্জি, কনসিডারেবল অ্যামাউন্ট মানে কি, একটা বড় পরিমাণ অ্যামাউন্ট তাদের কি দরকার, এনার্জি আর নিডেড টু রান দ্য লার্জ এয়ার কম্প্রেসিং পাম্প। এই পাম্পটা চালানোর জন্য তাদের একটা ভালো পরিমাণ এনার্জি দরকার। অ্যান্ড দ্য ডিজেল ইঞ্জিন হুইচ রান দেম মানে হচ্ছে এই কম্প্রেশন ইঞ্জিনটাকে যে চালায়, এই ডিজেল ইঞ্জিন, এটার কারণে কি হয়, অলসো কজ এয়ার পলিউশন। এটার কারণে কি হয়, এয়ার পলিউশন হয়। এবং বাংলাদেশে এই যে ক্যান্সার বলেন, স্মোকিং বলেন, এই যে করোনার থেকেও বেশি মানুষ মারা যায় হচ্ছে এয়ার পলিউশনের কারণে প্রতি বছর, ঠিক আছে। কিন্তু আমরা আসলে যেটা ওই যে বেশি ফোকাস হয় ওটাতেই নজর রাখি। এয়ার পলিউশন এতটুকু পরিমাণ খারাপ যে পৃথিবীতে ইভেন আর্সেনিক বলেন, বড় বড় যত রোগের নাম শুনছেন না যে মহামারী হয়েছে, তার থেকে বেশি মারা যায় এটা, অথচ এটা নিয়ে কোনো কথা নাই। সো দেখেন এখানে বলছে যে তারা একটা এই ব্ল্যাঙ্কেট স্নোর জন্য বানাইতে হইলে তাদের 2,75,000 লিটার পানি দরকার, যেটা তারা নিচু ভূমি থেকে নেয় এবং পরবর্তীতে ওইখানে আবার দিয়ে দেয়। সো এটা কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে এই ইঞ্জিনটা চালাইতে তাদের একটা বড় পরিমাণ এনার্জি দরকার। ঠিক, এনার্জি মানে ইলেকট্রিসিটি, হ্যাঁ, বা মানে শক্তি দরকার। আসলে সেই শক্তিটা আসে হচ্ছে ডিজেল থেকে, ডিজেল ইঞ্জিন থেকে। এখন এই ডিজেল ইঞ্জিনের কারণে কি হয়, এয়ার পলিউশনটা হয়। কিভাবে হয়, যেমন এই যে ঢাকা শহরে বলেন, চিটাগাং বলেন, এখানে যে গাড়িগুলা চলে, এগুলা ডিজেল ইঞ্জিনের কারণে ওই যে মনোঅক্সাইড গ্যাস যেটা বের হয় কালো ধোঁয়া, এটা হচ্ছে আমাদের এয়ারকে পলিউট করে। তো এটা কি আমাদের, এটা তাহলে কি হবে একটু দেখেন তো, এখানে আছে কি কি। কনসিডারিং ইকোলজিক্যাল কস্ট আছে, মডিফিকেশন ডিজাইন বলে নাই, নিড ফর ডিফারেন্ট ভ্যারাইটিস বলে নাই, লোকাল কনসার্ন ওভার এনভায়রনমেন্টাল ইস্যুস। দেখেন এনভায়রনমেন্ট আছে, কিন্তু এখানে এই যে যে এয়ার পলিউশনটা হয়, এয়ারটা কি পলিউশন যে হয়, এটা কি আমাদের এনভায়রনমেন্টের একটা অংশ না? তো এটা আছে, কিন্তু এখানে কোথাও আমরা পাইছি যে লোকাল মানুষ, লোকাল মানে কি ওইখানের স্থানীয় মানুষজন এটা নিয়ে কনসার্ন, এরকম কোন আলোচনা এখানে বলছে? 1 নম্বরে কি কোথাও বলছে যে না লোকাল না ওইখানকার মানুষ কনসার্ন ওইটা নিয়ে? বলে নাই। সো এটা হবে না। একটু দেখেন, নিজেই ট্রাই করেন, নিজেই পারবেন। প্রবলেম এন্ড সলিউশন, কোন প্রবলেম এক্সপ্লেইন করছে এবং যেটা সলিউশন দিছে দেয় নাই। অ্যাপ্লিকেশন বিয়ন্ড দ্য স্কাই স্লোপস, এটা আমি বলছি যে কিভাবে হবে, যেটার বাইরেও যদি অন্য কোনো ইউজ থাকে তাহলে এটা হবে। কনভার্টিং ওয়েট স্নো টু ড্রাই স্নো, এরকম কোনো ওয়ে দেখাইছে যে ওয়েট স্নোকে তারা এটা ড্রাই স্নো করে? লাস্টেরটা হবে। স্নো স্নো ফর্মিং ইন ফরমেশন, ন্যাচার। স্নো ফরমেশন, এই যে আপনার খুব ভাষা ভাষা জ্ঞান। স্নো ফরমেশন কথা তো বলে না এখানে, এনভায়রনমেন্টাল কস্টের কথা বলা হচ্ছে। কনসিডারিং ইকোলজিক্যাল কস্ট, ইকোলজিক্যাল কস্ট মানে হচ্ছে এই যে যে স্নো, গানটা দিয়ে যে স্নোটা তৈরি করা হয়, যার কারণে একটা বড় অ্যামাউন্ট পানি তাদের সবসময় আনা নেয়া করতে হয়। কিন্তু এই আনা নেয়া করার জন্য তাদের যে ইঞ্জিনটা চালাইতে হয়, ডিজেল ইঞ্জিন, যেটার কারণে কি হয়, এয়ার পলিউশন হয়। তাহলে কি এই ইকোলজিক্যাল আমাদের কস্টটা হইলো না, এই যে পলিউশনটা হয় এটাই তো কস্ট। এই কস্ট মানে দাম না, সেটা আমি শুরুতে একবার বলছি, ঠিক কিনা? একটু চিন্তা হুম করে হুম। দেখেন, ইকোলজিক্যাল কস্ট মানে তো আপনাকে এখানে মানে ইকোলজিক্যাল এর কোনো দাম ঠাম এগুলা বলবে না, তাই না? বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? কার কার কনফিউশন আছে বলেন আমাকে। কারো কনফিউশন আছে? কনসিডারিং ইকোলজিক্যাল কস্ট হচ্ছে এই যে যে বিষয়টা হচ্ছে, যার জন্য ডিজেল ইঞ্জিনটা চালানো হয়, আর এটার কারণে একটা বড় অ্যামাউন্ট এনার্জি দরকার, যে এনার্জিটা আসে হচ্ছে কিভাবে, ডিজেল কস্ট না, ইঞ্জিনের মাধ্যমে, যেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টকে ক্ষতি করতেছে, ওইটাই আমাদের কস্ট। ভাই কস্ট বলতে কি তাহলে এখানে এনার্জি লুজিংটাকে বোঝাচ্ছে? হ্যাঁ, এই যে যে আমাদের ক্ষতি হচ্ছে,
এনভায়রনমেন্টের, এটাই কস্ট। তো এটা তো এটা মনে ক্লিয়ার হয় কিনা? ভাইয়া, ভাইয়া ওই যে হ্যাঁ। ধারা বোঝাচ্ছে যে পরিবেশে যে সমস্যাগুলো হচ্ছে আমাদের এই যে ডিজেল ব্যবহারের জন্য, এই সমস্যাটা আর কি কজ দ্বারা উল্লেখ করছে যে এই সমস্যা মানে হুম এই পরিমাণের আর কি সমস্যাটা হচ্ছে আমাদের এই ডিজেল ব্যবহার হুম করার জন্য। এটার উত্তর কি তুমি অন্য একটা দিতে চাও নাই? না, আমিও এক নামে কনসিডারিং ইকোলজিক্যাল কস্ট এটাই হবে, কারণ এখানে হ্যাঁ, ওইটাই বলছে যে হ্যাঁ। আমরা একটু শেষেরটা দেখি, হ্যাঁ, এরপরে আমরা ওই যে ডি নাম্বার রেখে আসছি না, ওইটা দেখবো। অনেকের মনে কনফিউশন আছে ওইটা নিয়ে, যে ওইটা কি করলো স্যার আবার, ঠিক না? তো দেখেন, এই যে বড় একটা প্যাসেজ, আপনারা বড় প্যাসেজ দেখে অনেকেই ঘাবড়ায় যান যে কি আসলে কি করব এখানে। 3 লাইন 3 লাইন পড়েন তো, যারা টিপস শিখছেন এই পর্যন্ত, যে বলে না প্রথম 3 লাইন শেষের 3 লাইন থাকতে পারে, এটা মানে এই না যে এখানে থাকবেই। তো দেখেন, আমরা একটু পড়ি এখানে কি বলছে। জি নাম্বার বলছে, বিকজ অফ দ্য এক্সপেন্স অফ মেকিং স্নো, স্কাই রিসোর্স have to balance the cost of running the machines with the benefits of extending হয়ে গেল the ski season, making sure they only make snow when it is really needed and when it will bring the maximum amount of profit in return. এটা কি আসলে আছে জি নাম্বারটা? from the investment, but man-made snow has a number of other uses as well. So দেখেন, আপনি যখন রিডিং পড়বেন আপনাকে কিন্তু তথ্য দেওয়া শুরু করবে। হ্যাঁ, এখানে দেখেন, বাট ম্যানমেড স্নো হ্যাজ এ নাম্বার অফ আদার ইউজেস অ্যাজ ওয়েল। মানে শুধু যে এই যে প্রথমে গল্প বলছে রিসোর্ট ওনারদের নিয়ে, রিসোর্ট ইউজ করা হয় এটা নিয়েই কিন্তু না, স্নো গানটা তৈরি করা হয়েছে এটার জন্যই মূলত। বাট এর কি আছে, আরো আদার ইউজেস আছে, ঠিক না? এ লেয়ার অফ স্নো কিপস এ লট অফ the Earth's heat from escaping into the atmosphere. So farmers often use man-made snow to provide insulation for winter crops. তার মানে কি এখানে এই যে ফার্মারের কথা বলা হচ্ছে, ফার্মার্স অফটেন ইউজ ম্যানমেড স্নো। তার মানে কে ইউজ করতেছে? ফার্মার। কি জন্য করতেছে? এই যে ইনসুলেশন ফর উইন্টার ক্রপস এর জন্য। সো আমরা একটা পাইলাম এখানে ফার্মার, আপনারা একটু কাউন্ট করে রাখবেন। হ্যাঁ, ফার্মার 1। আপনার সব পড়ার সময় বের হয়ে যাবে যে তারা কি বলতেছে। স্নো মেকিং মেশিনস হ্যাভ প্লেড এ বিগ পার্ট, এগুলা দেখেন এই যে প্যারাফ্রেজ করে বলে, ইন মেনি মুভি প্রোডাকশন। মুভি প্রডিউসার অফটেন টেক several months to shoot scenes that cover just a few days. মুভি প্রডিউসারদের অনেক সময় সেভারাল মান্থ হচ্ছে কি একটা শুট করতে হয়। ধরেন কোন স্নোর শুট করবে, যেটা কভার করবে মাত্র কয়েকদিন, কিন্তু অতদিন এই যে কয়েক মাস ধরে যে শুট করবে ততদিন তো স্নো থাকে না। তখন তারা কি করে? তখন তারা এই স্নোটা ইউজ করে। ইফ দ্য মুভি টেক্স প্লেস ইন এ স্নোই সেটিং, the set decorator have to get the right amount of snow for each day of shooting, either by adding man-made snow or melting natural snow. তাদের ওই পরিমাণ এই স্নোটা যদি, ওই যেটা আমি এতক্ষণ বললাম, যে ইফ দ্য মুভি টেক্স প্লেস ইন এ স্নোই সিটিং, মানে কোন একটা স্নোর একটা যদি সিন তৈরি করতে চায়, ওইখানে তাদের প্রতিদিন ওই পরিমাণ স্নোটা প্রোভাইড করতে হয়, হোক সেটা ম্যানমেড, হোক সেটা ওই ন্যাচারাল স্নোকে মেল্টিং করে গলায় ওইখানে নিয়ে আসবে। সো তার মানে কি, মুভি প্রডিউসাররা আবার স্নো ইউজ করতেছে, ঠিক না? ওই ম্যানমেড স্নোটা ইউজ করতেছে। And other important application of man-made snow is its use in the test that aircraft must undergo in order to ensure that they can function safely in extreme condition. So আরেকটা ইউজের কথা বলতেছে, in another important application of man-made snow ভাইয়া এটা is, অ্যাপ্লিকেশন ওটা হ্যাঁ ওই যে আমি আগে শুরুতে আপনাদের ভাঙাই দিছি যে কিভাবে থাকবে, is use in the test that aircraft must undergo, মানে এয়ারক্রাফট যখন খারাপ কন্ডিশন হয়, এক্সট্রিম কন্ডিশনেও যারা ওই যে টেস্ট রাইট করে, হ্যাঁ, তাদেরকে যেন সেফলি তারা ল্যান্ডিং করতে পারে, মানে ওখানে
এই যে ট্রেনিং করায় যেখানে, তারা যেন সেফলি ফিরে আসতে পারে। এই কারণে মূল কথা হচ্ছে কারা ইউজ করে, এই এয়ারক্রাফট টেস্টে ইউজ করা হয়। সো আমরা কয়টা পেলাম, মুভি প্রডিউসার ইউজ করে, ফার্মাররা ইউজ করে, বিভিন্ন কাজে ইউজ করে, এই কাজের বিভিন্ন বর্ণনা এখানে দিছে। সো আপনার ওইটা টার্গেট না, আপনার টার্গেট মুভি ফার্মাররা ইউজ করে, মুভি প্রডিউসার ইউজ করে এবং এয়ারক্রাফটে ইউজ করা হয় এই ম্যানমেড স্নোটা। সো এখন আসেন, এই যে অপশনে একটা আছে না, অ্যাপ্লিকেশন বিয়ন্ড দ্য স্কি স্লোপস। এখন অ্যাপ্লিকেশন বিয়ন্ড দ্য স্কি স্লোপস মানে কি? বিয়ন্ড বিয়ন্ড মানে কি, কোনো একটা কিছু ধরেন আপনি একটা জিনিস একটা কাজের জন্য বানাইছেন, এখন ওইটার বাইরে যে অন্য কোনো কিছুর জন্য ইউজ করতেছেন, তখন কি এটা আপনার ওইটার আরে বিয়ন্ডে চলে গেল না? আর একটাই চলে গেল না? সো এখানে আমরা তিনটা পাইছি। সো মূলত স্নো গানটা বানানো হয়েছে হচ্ছে এই স্কি স্লোপসটা ওই গেমটা চালানোর জন্য। কিন্তু পরবর্তীতে ওইটা কি করতেছে, আরো ইউজ আছে ওইটার, ওইটা শুরুতেই প্রথম লাইন বলছে যেটা অন্যান্য ইউজও আছে অ্যাজ ওয়েল। কি কি ইউজ আছে? ফার্মাররা তাদের ক্রপস ঠিক রাখার জন্য ইউজ করে, মুভি মেকাররা তারা ওইটা ইউজ করে যেন স্নো শুটিং গুলা তারা করতে পারে, এবং যারা এয়ারক্রাফট টেস্ট করে, হ্যাঁ রাইড করে আর কি, শিখে, তাদের যেন এক্সট্রিম কন্ডিশনেও তারা যেন সেফলি ওইটা রিটার্ন করে নিয়ে আসতে পারে এয়ারক্রাফটটা। সো এই তিনটা কাজে হচ্ছে ব্যবহারের কথা এখানে উল্লেখ করছে। সো আমরা এটা দিয়েই বুঝবো যে যে কারণে আসলে তৈরি করা হয়েছিল তার বাইরেও এর কাজ আছে। বিয়ন্ড মানে হচ্ছে কোনো একটা কিছুর বাইরে গিয়ে করা। তো কাজ ছিল শুধু স্নো ওই স্কি স্লোপের জন্য, এর বাইরে যেও সে কাজ করতেছে, তার মানে কি এই বিয়ন্ডটা স্কি স্লোপস না? এখন আসেন ডি নাম্বার, এটাই কারো কনফিউশন আছে কিনা বলেন? প্যাসেজ অনেক বড়, এখানে কোনো টিপস এখানে কাজে লাগবে না, আপনি 3 লাইন বলেন, যে কয় লাইন বলেন, কারণ ওরা এত প্যারাফ্রেজ করে বলছে, দেখেন এইখান থেকে এই শেষ পর্যন্ত আনসার। এখন আপনি কোন টিপস এখানে কাজে লাগাবেন? আপনার একটাই টিপস, সেটা হচ্ছে আপনার দ্রুত রিডিং করতে হবে এবং পড়ার সাথে সাথে বুঝে যাইতে হবে তারা আসলে কি নিয়ে আলোচনা করতেছে। দ্যাটস ইট। ইজ ইট ক্লিয়ার টু ইউ নট? আপনাদের কারো আচ্ছা, কনফিউশন থাকলে হেডিং জিজ্ঞেস ম্যাচিং করেন। কি আসবেই? আপনি হেডিং ম্যাচিং অথবা প্যারাগ্রাফ ম্যাচিং এটা থাকবেই পরীক্ষায়। দেখেন আপনি রিডিং এ ভালো করতে হলে আপনার জাস্ট 5টা সেকশনে ভালো হইতে হবে। এই 5টা সেকশনে হয় আপনি খারাপ রেজাল্ট করবেন এই 5টা সেকশনের জন্য, অথবা এই 5টা সেকশনের জন্য আপনার রেজাল্ট ভালো হবে। একটা হচ্ছে লিস্ট অফ হেডিংস, প্যারাগ্রাফ ম্যাচিং, এই দুটার যে কোনো একটা থাকবেই, অনেক সময় দুইটাই থাকে, হ্যাঁ। আর দুইটার আনসার বের করার নিয়ম এক, সবই এক, শুধু এখানে বলে দিচ্ছে প্যারাগ্রাফ এটা পড়তে, ওখানে বলে দেয় না। আর এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা পারলে আপনি অন্যগুলা ইজিলি পারবেন। তখন আপনার কাছে এই যে এই এত বড় একটা যদি আপনি ফ্রেজিং বুঝেন, তো আপনার কাছে তখন ট্রু ফলস নট গিভেন এর ওই 3 লাইনের প্যারাফ্রেজিং বুঝতে কষ্ট হবে না, এমসিকিউ 3 লাইনের প্যারাফ্রেজিং বুঝতে কষ্ট হবে না, তখন এগুলো সহজ হয়ে যাবে। সো 5টা সেকশন আমি বলে দিচ্ছি: লিস্ট অফ হেডিংস, প্যারাগ্রাফ ম্যাচিং, ট্রু ফলস নট গিভেন, এমসিকিউ, আর হচ্ছে গ্যাপ ফিল। এই 5টার মধ্যে আপনি 4টা প্রত্যেক পরীক্ষায় পাবেন, একটা সিঙ্গেল পরীক্ষাও যাবে না, হয়তো বাদ গেলে একদিন আপনাকে প্যারাগ্রাফ ম্যাচিং দিবে আর নয় লিস্ট অফ হেডিংস দিবে, কিন্তু বাকি 4টা দিবেই। এবং এই 4টাই কঠিন, মানে এই টোটাল 5টাই কঠিন। So, আপনি যারা পরীক্ষায় খারাপ করেন এই 5টার জন্য করেন, ভালো করলেও এই 5টার জন্যই করেন। আপনি নিজে একটু মেলায় দেখেন যে আপনার কোনগুলোর জন্য খারাপ হয়, আপনি দেখবেন যে এমসিকিউ সলভ করতে পারেন। আপনি ট্রু ফলস নট গিভেন করতে গেলে দেখেন যে 3 ভাগের 2 ভাগ হয়ই না, কারণ আপনি ট্রু ফলস নট গিভেন এক্সাক্ট কিভাবে ধরতে হয় এটা জানেন না। বুঝতে পারছেন? আপনি জানেন না, লিটারেলি জানেন না যে কিভাবে আমি বুঝবো, বাট ওটা যখন শিখবেন তখন দেখবেন যে ইজিলি ধরতে পারবেন। সো এবার আসি আমরা ডি নাম্বারটা আমরা বলছিলাম না, ডি নাম্বারটা 3 নাম্বার যারা বলছে, হ্যাঁ, যে এই লোকগুলা 3 নাম্বার বলছে কে কে? 2 জন মনে হয় বলছিল, তাই না? সুমাইয়া হায়দার, হ্যাঁ। হ্যাঁ, ক্লাস রেকর্ড করা আছে, রেকর্ড করা হচ্ছে, আপনি পেয়ে যাবেন, নক করবেন আমাদের। ওকে, সো 3 নাম্বারটা কে কে বলছেন? ডি নাম্বারে একটু বলবেন তারা আবার। 3 নাম্বার বলা নাই, নাইম নাই? হ্যাঁ, আমিও বলেছিলাম। আচ্ছা, আপনি 3 নাম্বার বলছিলেন হচ্ছে এখানে আহ কয়েক ধরনের স্নো ইউজের কথা বলা হয়েছে, আপনি সঠিক বলছেন, এটা 3 নাম্বারই হবে। আচ্ছা, রায়ানা ভাবি,
আপনার কি অবস্থা? আপনার কোনটা কনফিউশন আছে এখানে? ভাইয়া আমার বাসায় নেটের সমস্যা তো এর জন্য আমি ভালোভাবে করতে পারতেছি না ক্লাসটা। আপনি মেন্টরসে যায় বসে থাকবেন, আপনার তো সব টিচারই আপনাদের। ওকে না সো এমনি দেখেন, সমস্যা নাই, এমনি বুঝতে পারতেছি সব। ওকে না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবেন। সো 3 নাম্বার কেন হবে? ইসরাত চৌধুরী বলছিলেন মনে হয়, না ইসরাত জাহান? হ্যাঁ, আমি হচ্ছে যে ওই যে থ্রু আউট দ্য উইন্টার, উইন্টার জুড়ে এটার ব্যবহার হয় এবং রেগুলারই এক প্রকার ব্যবহৃত হচ্ছে, এটা মাথায় রেখে আসলে না, এটা মাথায় আপনি উত্তর সঠিক দিলেও ভুল জিনিস মাথায় রেখে উত্তর দিচ্ছেন। হতে পারে। দেখেন প্রথমে তারা ইউজের কথা বলছে কি, দেখেন স্নো মেকার্স অফেন টক অ্যাবাউট ড্রাই স্নো অ্যান্ড ওয়েট স্নো, প্রথমে দুইটা স্নোর কথা বলছে তাই না? তারা স্বাভাবিকভাবে মাঝে মধ্যে এই দুইটা স্নো ইউজ করে। ড্রাই স্নো হ্যাজ রিলেটিভলি লো অ্যামাউন্ট অফ ওয়াটার, ড্রাই স্নোতে কি আছে? লো অ্যামাউন্ট অফ ওয়াটার আছে। সো ইট ইজ ভেরি লাইট অ্যান্ড পাউডারি, যখন এটা অনেক লাইট হালকা এবং পাউডারি হয়। দিস টাইপ অফ স্নো ইজ এক্সেলেন্ট ফর স্কিং বিকজ স্কিজ গ্লিট ওভার ইট ইজিলি উইদাউট গেটিং স্টাক ইন ওয়েট স্লাশ। সো এটা তার ভালো দিকের কথা এখানে বলছে। অন অফ দ্য অ্যাডভান্টেজেস অফ using snowmakers is that this powdery snow can be produced to give the ski slopes a level surface. এটার আরেকটা ইউজের কথা বলছে কি, স্নোটা একটা লেভেল সারফেস দেয়। যখন আপনি স্কি স্লোপসটা করবেন, ধরেন আপনার তখন ওয়েদার কন্ডিশন খারাপ হইতে পারে, অথবা এখানে যে ফিল্ডটা থাকে ওইটা খারাপ হইতে পারে। সো এটাকে ইয়া করার জন্য কি জানো, মানে আপনার গেমের উপযোগী করার জন্য একটা লেভেল সারফেস বাড়ানো হয়, ওটার জন্য এটা কাজে লাগানো হয়। However, on slopes which receive heavy use, resort owner also use denser wet snow. এখন রিসোর্ট অনাররা যারা, রিসোর্ট অনার যারা আছে মানে মালিক পক্ষ, তারা কি করে? অলসো ইউজ ডেঞ্জার মানে ঘনত্ব যেগুলা, আবার ওয়েট স্নো কোথায় ইউজ করে? আন্ডার নিথ দ্য ড্রাই স্নো, ড্রাই স্নোর নিচে তারা ডেঞ্জার এবং ওয়েট স্নো ইউজ করে, কারণ তাদের ওই পুরা বছর জুড়ে এই গেমটা চালু রাখতে হবে। মেনি রিসোর্ট বিল্ড আপ দ্য স্নো ডেপ দিস ওয়ে অনস অর টুয়াইস এ ইয়ার। বিভিন্ন রিসোর্ট ওনাররা কি করে? তারা এইভাবে তারা ডেপটা তৈরি করে, বিল্ড আপ দ্য স্নো ডেপটা তৈরি করে বছর একবার অথবা দুইবার, অ্যান্ড দেন রেগুলারলি কোট দ্য ট্রায়াল উইথ এ লেয়ার অফ ড্রাই স্নো উইদাউট দ্য থ্রু আউট দ্য উইন্টার। সো এইভাবে তারা পুরা বছর মানে পুরা শীত জুড়েই তারা কি করে? এই কোট পরিচালনা করে ড্রাই স্নো এর মধ্যে। কারণ ড্রাই স্নোটা তারা তৈরি করে কিভাবে? এই যে কি কি স্নোর কথা, ডেঞ্জার দিয়ে, ওয়েট স্নো দিয়ে, ঠিক না? ড্রাই স্নো, সবকিছু বিভিন্ন স্নোর কথা এখানে বলা হয়েছে না, কয়েকটা ধরনের। এখানে দেখেন, তো এটা চালানোর জন্য কি দরকার? নিড ফর ডিফারেন্ট ভ্যারাইটিস অফ স্নো। সো আমাদের কি কয়েক ধরনের স্নো লাগতেছে না? ডিফারেন্ট ভ্যারাইটিস, দ্যাট মিনস মোর দেন ওয়ান। আপনি দুইটাও পাইতে পারেন, পাঁচটাও বলতে পারেন। এখানে যদি মিলাইতে চান, দেখেন তো কনসিডারিং ইকোলজিক্যাল কস্ট তারা কি বলছে? বলে নাই। মডিফিকেশন টু দ্য ডিজাইন অফ দ্য গান, কোনো গান চেঞ্জ হবে এরকম কিছু বলে বলে নাই। আমরা অন্যগুলা দেখি, লোকাল কনসার্ন বলে নাই, কোনো লোকাল কনসার্ন এটা নিয়ে। বা এখানে তো বলা আছে এনভায়রনমেন্টাল ইস্যুস, এনভায়রনমেন্টাল ইস্যুস তো নাই এখানে। কোন একটা প্রবলেম সলিউশন, অ্যাপ্লিকেশন বিয়ন্ড দ্য স্কি স্লোপস বলা আছে? বলে নাই। কনভার্টিং ওয়েট স্নো টু ড্রাই স্নো, কোনো কনভার্টিং প্রসেস এখানে বলা আছে? নিউ মেথড এটা দিয়ে দিছে, আর্টিফিশিয়াল প্রসেস দিয়ে দিছে। স্নো ফরমেশনের কথা এখানে বলে নাই। স্নো ফরমেশন হইতো তখন যখন স্নোটা কিভাবে ফর্ম হচ্ছে ওই প্রসেসটা যদি এখানে দেখাইতো, বাট এখানে তারা কোড ট্রায়াল করে কিভাবে কিভাবে এটা পরিচালনা করে, কিভাবে সারা উইন্টার জুড়ে ড্রাই স্নোটা রাখে। কিভাবে রাখে? কারণ তারা তার নিচে অন্যান্য ডিফারেন্ট, তারা বিভিন্ন ধরনের স্নো ইউজ করে। বুঝতে পারছেন? জি ম্যাম। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখানে আপনারা আমাদের কোর্সে জয়েন আছেন কয়জন সেটা বলেন একটু।